আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গেম চেঞ্জারের পক্ষ থেকে। তো আজকে আমরা আমাদের জব ইংলিশ রিটেন প্রিপারেশনের যে যাত্রাটা আমরা শুরু করেছি, তো এই যাত্রার একটা সিগনিফিক্যান্ট, আসলে মাইলস্টোন বলবো না, সিগনিফিক্যান্ট একটা পার্ট আসলে আমরা আজকে টাচ করতে চাচ্ছি। তো ইতোপূর্বে আমরা যে কাজগুলো করেছি, আমরা আপনাদের সাথে বেসিক আইডিয়া জেনারেশনের কিছু ক্লাস নিয়েছি, যেটাকে আমি আগেই বলেছি মারফতি ঢঙে ক্লাস বা বৈঠকি ঢঙে ক্লাস, যেখানে আমরা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমাদের নলেজ লাগবে বা মৌলিক জ্ঞান লাগবে, যাতে করে আমরা যে কোনো লিখিত পরীক্ষাতে আমরা কন্টেন্ট লিখতে পারি, সেই বিষয়গুলো সংক্রান্ত ধারণা প্রদানকারী ক্লাস কিন্তু আমরা ইতিপূর্বে করে ফেলেছি। তো আমরা ফোকাস রাইটিং এর প্র্যাকটিসিং নিয়ে আমরা যে সেশনগুলো রাখবো, তার মধ্যে আজকে প্রথম সেশন। তো এই সেশনগুলোতে আমাদের যতগুলো সেশন আমাদের রুটিনের মধ্যে আছে, এই রুটিনের সেশনগুলোতে আমরা কম্প্রিহেন্সিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আপনি নিজে আসলে কিভাবে প্রস্তুতি নেবেন বা একটা টপিক সম্পর্কে কিভাবে আপনি নিজে একটা নোট প্রিপেয়ার করবেন, সে আইডিয়াটাও পেয়ে যাবেন। তবে যারা গেম চেঞ্জার ব্যাচে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ আজকে যে স্টাইলটা দেখাবো, এই স্টাইলের পর আপনাদের কিছু হোমওয়ার্কও থাকবে। তারপরও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলোর উপর আমি যে ফরম্যাটে আপনাদেরকে দেখাচ্ছি, একটা রাইট আপ, এই টাইপের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ 20টা 25টা বা 30টা টপিকের রাইট আপ আমি নিজে আপনাদেরকে বাই দ্য এন্ড অফ দিস কোর্স কিন্তু আমি নিজে আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো আসলে আজকে যারা ক্লাসটাতে জয়েন করেছেন, ক্লাসটা যদি আপনি র্যান্ডমলি মাঝখান থেকে চলে যান, তাহলে কিন্তু আপনি খুব বেশি বেনিফিটেড হবেন না। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে। ক্লাসটা কেন অনেক বেশি প্রাসঙ্গিক সেটা বুঝতে পারবেন কেন লাস্ট ডেটাতে কন্টেন্টে নিয়ে আমি যেটা বলেছিলাম, যে কন্টেন্টটা যদি আমার কাছে মনে হয় যে না, ইটস নট আপ টু দ্য মার্ক, সেক্ষেত্রে আসলে আমি জব প্রার্থীদের প্রিপারেশনে কি ভ্যালু অ্যাড করছি, সেজন্য কিন্তু আমি সেই জিনিসটাকে রিস্কেডিউল করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয় নিয়ে আমরা আসলে কিছু গুরুত্বপূর্ণ লাইন্স, কিছু গুরুত্বপূর্ণ ইনপুটস নিব, সেই টপিকটা হচ্ছে বাংলাদেশের যে ইকোনমিক চ্যালেঞ্জেস, এবং এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করার জন্য কি কি কৌশল নেওয়া প্রয়োজন বা কি কি কৌশল নেওয়া হচ্ছে, যেহেতু আমরা এই মুহূর্তে একটা পরিবর্তিত প্রেক্ষাপট দেখতে পাচ্ছি ইন টার্মস অফ গভর্নেন্স। আমরা সকল রেগুলেটরি বডি বলেন বা গভর্নমেন্টের ফাংশনাল যত বডি বা অথরিটি আছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু নীতিগত পরিবর্তন আসছে। প্রিভিয়াস যে রেজিম ছিল, সেই রেজিমের যত ড্রব্যাক ছিল, সেগুলো আমাদের চোখের সামনে এখন ফুটে উঠছে, এবং সেগুলোকে আমরা কিভাবে আসলে রেকটিফাই করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা দেখতে পাচ্ছি। যদিও ইটস স্টিল ভেরি আর্লি টাইম, তারপরও কিন্তু এখনো কিন্তু এক্সিকিউশন হয়তো এখনো শুরু হয়নি, বাট বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন বা বিভিন্ন ধরনের কলা কৌশল সম্পর্কিত যে আসলে কৌশলগুলো প্রণয়ন করা, সেগুলো কিন্তু ইতোমধ্যে নেওয়া শুরু হয়েছে। তো আমরা যদি একটু, এটা এমন একটা টপিক নিয়েছে, এটা একটা কম্প্রিহেন্সিভ টপিক, এই টপিক নিয়ে আমাদের যে কোনো পরীক্ষায় লিখতে বলতে পারে, অথবা এই টপিকের ভেতরে আমরা আলোচনা করব এমন কোনো একটা সাব টপিকও আমাদের পরীক্ষাতে মূল টপিক হিসেবে আবির্ভূত হতে পারে। অর্থাৎ আজকে হয়তো আমরা বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জেসের মধ্যে আমরা যে মেজর কয়েকটা চ্যালেঞ্জকে পয়েন্ট আউট করব, তার মধ্যে ধরেন আমরা 5টা প্রবলেমকে নিয়ে আমরা আজকে কথা বলতেছি, বা হয়তো একটু কিছুক্ষণ পরে আপনাদের সামনে আমি দেখাবো। এবং এই যে আজকের ক্লাসটা এখন হওয়ার কারণ কি, কারণ অলরেডি আমরা কি করেছি, বেসিক গ্রামারের কিন্তু আমরা কিছু আইডিয়া জেনারেট করেছি, যে আমরা কিভাবে আমাদের বেসিক গ্রামারের নলেজটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশন করতে পারি রিয়েল এক্সাম হলে কাজে লাগানোর জন্য। এরপর আমরা কিন্তু যে সংক্রান্ত যে টপিকগুলো সংক্রান্ত মৌলিক জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে আমরা সমসাময়িক সব থেকে রেলেভেন্ট যে তথ্যসূত্রগুলা, যদি আমরা বলি নিউজ পেপারের যে নিউজগুলা বা গভর্নমেন্টের যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে বা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি, সরকারের বিভিন্ন পাবলিকেশন, সেই জায়গার অনেক কথাবার্তা, অনেক বিবৃতি আমরা আসলে বুঝতে পারবো না। এজন্য আমরা কিন্তু শুরুতেই কি করেছি, একটা আইডিয়া জেনারেটিং কিছু সেশন কিন্তু আমরা আপনাদের জন্য কন্ডাক্ট করেছি। সো ফার
যে বিষয়গুলো আপনাদের সামনে ব্রিফ করা হয়েছে, নাও আই থিঙ্ক ইউ গাইজ আর রেডি যে আপনি আসলে একটা ফোকাস সেটিং এর কন্টেন্ট আপনি কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আপনার খাতার মধ্যে একটা নোট রাখবেন, এই বিষয়টা এখন আপনি প্রপারলি নেয়ার মতো অবস্থায় এসেছেন। এখন দেখেন, আবার আমি একটা কথার পুনরাবৃত্তি করছি কোন কথাটার, যে আপনি রিয়েল এক্সামে একটা রাইটিং লেখার জন্য 35 মার্কের রচনা লেখার জন্য ব্যাংকের কথা যদি বলি, সময় পাবেন 17 থেকে 18 মিনিট, ঠিক আছে? আপনি যদি বিসিএস লিখিত পরীক্ষা দেন, অনেকে 1 ঘন্টা সময় বরাদ্দ রাখে রচনা লেখার জন্য, তাহলে 1 ঘন্টার সময় আপনি 10 পেজ লিখতে পারবেন। ব্যাংকের পরীক্ষায় 17-18 মিনিট সময় আপনি 3 পেজ লিখতে পারবেন। তো এই সব কিছুকে মাথায় রেখে গুরুত্বপূর্ণ যে শব্দগুলা বা যে মানে পয়েন্টগুলা আপনার না থাকলেই নয়, সেই ব্যাপারগুলোকে আমরা আসলে এখানে হাইলাইট করার চেষ্টা করব। তো হোপফুলি সেশনটা আপনাদের জন্য অনেক বেশি ভ্যালু অ্যাডিং হবে। আসুন তাহলে আমরা যদি বলি, প্রথমে আমরা যে জিনিসটাকে বলেছি, দেখেন হোয়াট ডু উই নিড টু নো অ্যান্ড হাউ টু প্রিপেয়ার। আমাদের আসলে কি জানতে হবে এই বিষয়ে এবং কিভাবে আসলে আমরা নিজেরা প্রস্তুতিটা নিব বা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করব বা আমাদের কন্টেন্টটাকে কিভাবে আমরা প্রিপেয়ার করব বা প্রস্তুত করব, সেটা আসলে আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আসলে আমাদের থাকতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা আমরা বলছি, তো সবার উদ্দেশ্যেই বলছি, আমরা আমাদের গেম চেঞ্জার রিটেন ব্যাচে আমরা কিন্তু আগামীকালই আমাদের অ্যাডমিশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। সো আমরা সোফার আসলে প্রত্যেকটা পার্টে কিভাবে আসলে পড়াচ্ছি, যারা আমাদের ইতোমধ্যে অ্যাডমিটেড স্টুডেন্টস আছেন তাদের কিন্তু আমরা কোনো ক্লাসে ডিলে না করে আমরা কন্টিনিউয়াসলি ক্লাস নিচ্ছি, এবং কিভাবে আমরা রিয়েল ক্লাসগুলোতে আসলে ডেলিভার করছি আমাদের স্টুডেন্টসদের জন্য বিভিন্ন কন্টেন্ট, তাদেরকে কিভাবে প্রিপেয়ার করছি, সেই টাচটা দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের আজকের সেশনটাতেও অনেককে পার্টিসিপেট করার সুযোগ দিচ্ছি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেশনটাকে ওপেন রেখেছি। তো যারা আসলে আমাদের এই ওপেন প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে ক্লাস করছেন, আমাদের ফেসবুক পেজে আছেন বা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে দেখছেন, কাইন্ডলি ইউ ক্যান কি বলবো আসলে লিভ ইউর অপিনিয়ন বা আপনাদের কোনো কমেন্ট বা আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন। যারা আসলে প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা মানে আমার মনে হয় নির্দ্বিধায় আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন, যদি আপনি মনে করেন যে আমরা যেভাবে ট্রান্সলেশন পড়াচ্ছি, যেভাবে আমরা ফোকাস রাইটিং শেখাচ্ছি, যেভাবে বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছি, এগুলো সম্মিলন যদি আমরা করি, তাহলে আপনার জন্য একটা কংক্রিট প্রিপারেশন দাঁড়াবে। ওই আস্থাটা যদি আপনাদের চলে আসে, সেই ক্ষেত্রে ইউ ক্যান জয়েন আস। আমরা কিন্তু গতকালকেই বলেছি বেশ লুক্রেটিভ একটা ডিল আমাদের অনগোয়িং আছে। সো এই ক্লাস চলাকালীন বা ক্লাসের পরবর্তীতেও আপনারা কিন্তু আমাদের সাথে অ্যাডমিশন নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সো নাও লেটস গেট ব্যাক টু দ্য মেইন টপিক। সো আমরা যেটা বলেছি, আমরা কিভাবে প্রস্তুত করব একটা রাইটিং কন্টেন্ট, এটা কিন্তু আপনাদের বাসায় প্রস্তুত করার জিনিস, হ্যাঁ। এবং আমি নিজেও বললাম কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ 20টা 25টা বা প্রায় 30টার মতো ক্রুশাল কন্টেন্টের এইরকম কি বলবো আসলে একটা আউটলাইন, এটা কিন্তু আমি নিজেই ব্যাচে যারা আছেন আপনাদেরকে আমি প্রোভাইড করবো, এবং এটা সর্বোচ্চ মাত্রায় প্রাসঙ্গিক হবে এবং সর্বোচ্চ মাত্রায় কি বলবো আসলে মার্কস ক্যারিং হবে বলে আমি দৃঢ়ভাবে আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি। আসুন, সো এখানে ফার্স্টে যেটা বলছি, আমরা যে কোনো কন্টেন্ট সম্পর্কে যখন একটা রাইট আপ রেডি করতে যাব, সবার আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন, একটা সাবজেক্ট লাইন বলতে আমরা যেটা বুঝি একটা রেলেভেন্ট, একটা প্রাসঙ্গিক এবং একটা ক্যাচি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। অর্থাৎ দেখেন, দিন শেষে আমাদের গোল কি, 35 মার্কের একটা প্রশ্নের উত্তর আমরা করছি, সেখান থেকে অ্যাবাভ 60% মার্ক, মিনিমাম হলেও 60% মার্ক আমাদের কিন্তু ক্রস করতে হবে। তাহলে 60%-এর অধিক মার্ক যদি আমরা ক্যারি করতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য সর্বাপেক্ষা ক্রুশাল সেগমেন্ট আছে কয়েকটা। নাম্বার 1, আমাদের ইন্ট্রোডাকশনটা কেমন, অর্থাৎ আমাদের সাবজেক্ট লাইনটা, অর্থাৎ আমাদের সূচনা বক্তব্যটা খুব কংক্রিট এবং ক্লিয়ার হতে হবে যে আমরা কি নিয়ে বলতে চাচ্ছি, কি নিয়ে লিখতে চাচ্ছি। এবং এই লাইনটার যদি আমরা গতানুগতিক ধারায় উপস্থাপন না করে কিছুটা আউট অফ দ্য বক্স, আসলে আউট অফ দ্য বক্স এই কথাটাও কার্যকর হয় কখন, যখন আগে আপনার একটা বক্স থাকবে। তো এই জন্য আমাদের ইন্ট্রোডাক্টরি লাইনটাকে একটু ক্যাচি করার জন্য, পরীক্ষকের নজরে আলাদাভাবে ফেলার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। কি করতে হবে? গতকালকে সেই ক্লাস নিয়ে কিন্তু সেটা বলেছি, ফেসবুক লাইভেও ক্লাস আছে, যারা এনরোলড স্টুডেন্ট ইতোমধ্যে আমাদের ব্যাচের রেগুলার যারা ক্লাস করছেন, আপনাদের গাইডলাইন সেশন এটা পড়িয়েছি। কি পড়িয়েছি এটা? এখানে আমরা কিন্তু বলেছি যে যদি আমরা স্পেসিফিক টপিকগুলো সম্পর্কে আগে স্টাডি করি, আমরা যদি প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই শতকরা 90 ভাগের অধিক
টপিক থাকে কিন্তু মোরলেস কমন। কমন বলতে বোঝাচ্ছি যেগুলো নিয়ে যে কোনো একটা পার্টিকুলার টাইমে অনেক বেশি আলোচনা হয়। যেমন আমরা কি বলি, দেশের অর্থনীতি, আমাদের কি বাংলাদেশের অর্থনীতির কথা যদি বলি, বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জ, বাংলাদেশের ডেভেলপমেন্ট জার্নি, বা বাংলাদেশের প্রসপেক্ট বা সম্ভাবনা, বা বিশ্বমঞ্চে বাংলাদেশ, বা হচ্ছে কি আমাদের বিভিন্ন গ্লোবাল বা বৈশ্বিক কি সংকট বা ক্রাইসিস, পরিবেশ, জলবায়ু, দুর্যোগ, হ্যাঁ, তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই সংক্রান্ত বিষয়গুলো থেকেই কিন্তু অধিকাংশ কি আমাদের আইটেমগুলো পরীক্ষার মধ্যে আসে। এজন্য একটা স্মার্ট মার্কস ক্যারি করার জন্য আমাদের যেটা করতে হবে, কিছু ক্রিয়েটিভ লাইন্স, আমরা জেনেরিক লাইন্স, এবং এটা বললাম, এটা অনেকের দৃষ্টিভঙ্গিতে মনে হতে পারে সস্তা স্ট্র্যাটেজি, বাট আই ডোন্ট গিভ এ ড্যাম। সস্তা স্ট্র্যাটেজি ফলো করেও যদি আমি একটা ভালো মার্কস আনতে পারি, আমার যদি জব পাওয়াটা সহজ হয়, সেই ক্ষেত্রে আই ডোন্ট মাইন্ড ওয়েদার দ্য প্রসেস ইজ সো কল্ড সস্তা অর মানে ইট ইজ ভেরি পশ। খুব পশ প্রসেস অ্যাডাপ্ট করে আমি ভালো মার্ক আনতে পারলাম না, কিন্তু তথাকথিত সস্তা প্রসেস অ্যাডাপ্ট করে আমি ভালো মার্কস আনতে পারলাম, সেই ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি ফ্রিকিং ডে আমি সস্তা অ্যাপ্রোচটাকে নিয়ে নিব। তো এই জন্য একটা স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে, কোনোভাবে এটা সস্তা না, যে বিষয়গুলো, যে বিষয়বস্তুগুলো কোনো না কোনোভাবে পরীক্ষার মধ্যে আসা বিভিন্ন টপিকের সাথে ইন্টার রিলেটেড, সেই বিষয়গুলো সংক্রান্ত কিছু ক্রিয়েটিভ স্মার্ট লাইন্স আমাদের পূর্বেই প্রিপেয়ার করতে হবে। তো এখানেও দেখেন আমি কিন্তু দুটো ডেমো রেখেছি। তাহলে যদি আমরা বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জ ওভারঅল কম্প্রিহেন্সিভ একটা ভিউ যদি আমরা দিতে চাই, যে কোনো এক্সামেও কিন্তু এটা আসতে পারে যে আপকামিং বাংলাদেশ ইকোনমিক চ্যালেঞ্জগুলো কি এখন, বা হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সামনে কি কি চ্যালেঞ্জ আছে, বা নিউ বাংলাদেশ অ্যাচিভ করার ক্ষেত্রে আমরা কি কি ইকোনমিক কি হার্ডশিপ আমরা ফেস করতে পারি। দেখুন, যারা জব প্রত্যাশী, আমরা কিন্তু যখন জবের কোনো একটা এক্সাম দেই, রিক্রুটমেন্ট টেস্ট দেই, এই একটা ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই বিপ্লবী হতে পারি না। এই সকল ক্ষেত্রে বা এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনার আমার বক্তব্যের সাথে আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা করছে তাদের বক্তব্যের একটা সামঞ্জস্য থাকতে হবে। কারণ আমরা যখন সিস্টেমের ভিতরে প্রবেশ করতে চাচ্ছি, সিস্টেমের ভাষার সাথে আমাদের ভাষার একটা সিমিলারিটি থাকতে হয়। সিস্টেমে যারা আছে, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনায় আছে, সরকারের বিভিন্ন নীতি মালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ, হ্যাঁ, বা হচ্ছে মনিটরিং, এই সকল কর্মকাণ্ডে যারা যুক্ত আছে, তারাই চাকুরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ন বা এই সকল জায়গায় কিন্তু তারা থাকে, কোনো না কোনোভাবে তারা এখানে জড়িত। এজন্য গভর্নমেন্টের যারা স্পোক্স পারসন থাকে, তাদের বক্তব্য বা তাদের যে শব্দ চয়নগুলো তারা করে, আমাদের রাইট আপের মধ্যে যদি আমরা সেই ধরনের বক্তব্যকে ইনক্লুড করতে পারি, সেই ধরনের শব্দ যদি আমরা চয়ন করতে পারি, সেক্ষেত্রে আমাদের খাতায় কিন্তু একটা বেটার মার্কস আসার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। এই জন্য কিছু জিনিসপত্র আমাদের পূর্বেই রেডি করতে হবে, যেহেতু সকল কিছুরই অর্থনৈতিক ইম্প্যাক্ট আমরা দেখি। এবং আজকে আমাদের কম্প্রিহেন্সিভ টপিকটাই হচ্ছে বাংলাদেশের ওভারঅল ইকোনমিক চ্যালেঞ্জ। দেখুন, বর্তমান সময়কে মাথায় রেখে আমরা এভাবে দুটো ইন্ট্রোডাক্টরি লাইন বা দুটো ইন্ট্রোডাক্টরি প্যারা কিন্তু আমরা রেডি করতে পারি। দুটাই দিব এমনটা বলি নাই। ইকোনমিক চ্যালেঞ্জের জন্য আমি একটা ডেমো দিচ্ছি, আকাল মান্থকেলি ইশারাই কাফি, যে আপনি এরকম দুইটা আইটেম দেখেন, আমি কিন্তু এটা বলেছি বা এটা দেখেন, দুইটা লাইনে কি লিখেছি। আপনি দুইটা পার্ট যদি মুখস্থ করে যান বা দুইটা পার্ট যদি আপনি মেমোরাইজ করে যান শুরু থেকে, তাহলে দেখা যাবে এক্সাম হলে যে আপনি একটা কি করতে পারবেন, প্রডিউস করতে পারবেন। এখন অনেকেই আছেন যারা অনেক কি মানে কি বলবো আসলে ভদ্রপল্লীর বাসিন্দা, তারা ছি রাড়া করতে পারে না, সর্বনাশ, ফোকাস রাইটিং এ মেমোরাইজিং এর কথা কেন আসছে। ফোকাস রাইটিং এ কিন্তু আমরা সর্বদা মেমোরাইজ করব না, বাট কিছু কোর কন্টেন্ট যেগুলো বারবার আসে, সেগুলো নিয়ে কিছু লাইন আমরা অবশ্যই মুখস্থ করে যাব, প্লেন অ্যান্ড সিম্পল। কারণ পরীক্ষার হলের ওই 17-18 মিনিট সময়ের মধ্যে আমরা একটা নিউজ পেপারের, ইংলিশ নিউজ পেপারের এডিটোরিয়ালে যারা লেখে, মানে যারা এডিটোরিয়াল লিখে, তাদের মতো কিন্তু আমরা লাইন প্রডিউস করতে পারবো না। দেখি লাইনটার মধ্যে আমরা সামগ্রিক সবকিছুকে কিছুর একটা প্রতিফলন ঘটাতে পারছি কিনা। ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে মনে হতে পারে বা হোয়াট এভার, আগে দেখি। ফ্রম এ ডিস্টেন্স বাংলাদেশ ওয়াজ ওয়াইডলি পারসিভড অ্যাজ অ্যান ইকোনমিক সাকসেস স্টোরি propelled by the world's second largest garment exports industry। দেখেন, এই মুহূর্তে কিন্তু যে বললাম, আমাদের বক্তব্যে কিন্তু একটা শার্প চেঞ্জ আসবে, কারণ আমরা কিন্তু একটা সাটল বলবো না, আসলে খুব একটা মাস আপরাইজিং বা একটা গণ আন্দোলনের মুখে
মানে লেড বাই আওয়ার স্টুডেন্টস, মানে ছাত্রদের নেতৃত্বে গণমানুষের একটা আন্দোলনে আমরা কিন্তু বাংলাদেশে একটা রেজিমের আমরা পরিবর্তন দেখলাম। সো এই কারণে এখন আমাদের শাসন ব্যবস্থার ভার বা দায়িত্ব যাদের হাতে ন্যস্ত আছে, এই টোনে কিন্তু আমাদের কথা বলতে হবে, ঠিক আছে? সবাই আমরা মননশীলতার দিক থেকে বা মন থেকে হয়তো সেই ব্যাপারটাকে আমরা ধারণ করছি, কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে ব্যাপারটা ফুটে আসতে হবে, ফুটে উঠতে হবে। তাহলে দেখুন, ফ্রম এ ডিস্টেন্স আমাদের বক্তব্য কি? এতদিন আমরা যে ডেভেলপমেন্টের স্টোরি বলেছি, সেই উন্নয়নের মহাসড়কের কথা বলেছি, এখন সেই উন্নয়নের মহাসড়কটাকে কিন্তু আমাদের একটু ভিন্ন আঙ্গিকে দেখতে হবে, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, স্কেপটিক্যাল দৃষ্টিতে দেখতে হচ্ছে, এবং আদৌ চিন্তা করতে হবে যে সড়কে আমরা চলতেছি বা যাকে আমরা উন্নয়নের মহাসড়ক বলেছি এতদিন, কোন চাকরির পরীক্ষা হলে আদৌ এটা কি উন্নয়নের মহাসড়ক, নাকি এটা উন্নয়নের কোনো ভাঙাচোরা রাস্তা বা আমাদের চোখে কোনো কালো চশমা পরানো হয়েছে? এখন যারা আপনারা স্মার্ট পিপল, আপনারা কিন্তু বুঝেন আমাদের কোন টোনে বলতে হবে বা আমাদের খাতার মধ্যে কোন বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে। একটা সময় অনেক কিছু জানলে আমরা অনেক কিছু বলতে পারি না, কিন্তু এখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে কোন টোনে বলতে হবে, উপস্থাপনটা করতে হবে। তাহলে ফ্রম এ ডিস্টেন্স বাংলাদেশ ওয়াজ, বাংলাদেশকে দেখা হতো, ওয়াইডলি পারসিভড, দূর থেকে বাংলাদেশকে দেখা হতো বা বাংলাদেশকে মনে করা হতো অ্যাজ এন ইকোনমিক সাকসেস স্টোরি, অর্থনৈতিক কি সাফল্যের একটা কি উদাহরণ হিসেবে, অর্থনৈতিক সাফল্যের একটা আমার কি অসাধারণ গল্প হিসেবে বাংলাদেশকে বর্ণনা করা হতো। প্রপেলড বাই দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কি তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে দূর থেকে বাংলাদেশকে বা বাংলাদেশকে কি আপনার কি বলা হচ্ছে অর্থনীতির সাকসেস স্টোরির বা অর্থনৈতিক সফলতার একটা আদর্শ উদাহরণ হিসেবে উপস্থাপন করা হতো। এই লাইনটার মধ্যে আমরা কি বক্তব্য দিচ্ছি? উই আর গেটিং স্পেকটিক্যাল, আমরা কিন্তু মানে স্কেপটিক্যাল, আমরা কিন্তু আমাদের সন্দেহটা কি করছি, সন্দেহটা মাত্র প্রকাশ করা শুরু করছি। দেখেন যে এতদিন আমরা বলেছি কি, তাহলে আমরা একবার পুরো লাইনটা পড়ি। ফ্রম এ ডিস্টেন্স বাংলাদেশ ওয়াজ ওয়াইডলি পারসিভড অ্যাজ অ্যান ইকোনমিক সাকসেস স্টোরি প্রপেলড বাই দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? বাট কিন্তু নাও আফটার এ পপুলার মাস আপরাইজিং লেড বাই স্টুডেন্টস, কিন্তু এখন কি ছাত্রদের নেতৃত্বে একটা কি মানে জনগণের সমর্থনে ছাত্রদের নেতৃত্বের গণ আন্দোলনের পরে ইট ইজ এভিডেন্ট, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে দ্য প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন, পূর্বের প্রশাসন, লাইকলি রিলিজড ইনঅ্যাকুরেট ডেটা, যে পূর্বের প্রশাসক যারা ছিলেন, যারা প্রশাসনে যারা মানে পূর্বের যে প্রশাসন ছিল, তারা সম্ভবত কি ইনঅ্যাকুরেট ডেটা দিয়েছিল। আমরা কিন্তু প্রিভিয়াস রেজিমের আউস্টিং এর পূর্বেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটা স্ক্যাম বা একটা স্ক্যান্ডাল নিয়ে কথা হচ্ছিল, যে বিভিন্ন ধরনের ইকোনমিক ডেটা ম্যানিপুলেশন হয়তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই ব্যাপারগুলোকে নিয়ে আপনি দেখেন, তাহলে কি বলা হয়েছে? দ্য প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন লাইকলি রিলিজড ইনঅ্যাকুরেট ডেটা। কিসের উপর তারা ইনঅ্যাকুরেট ডেটা দিয়েছিল বা ভুল তথ্য দিয়েছিল? এক্সপোর্টস, ইনফ্লেশন অ্যান্ড গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, ক্রিয়েটিং আনপ্রেসিডেন্টেড ইকোনমিক ভালনারেবিলিটিস। তাহলে দেখেন কি বললাম, প্রথমে আমরা একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিয়ে দিচ্ছি যে দূর থেকে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে কি অর্থনৈতিক সফলতার একটা উদাহরণ হিসেবে দেখা হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্রদের নেতৃত্বের যে গণ আন্দোলন, তার পরবর্তীতে এই ব্যাপারটি স্পষ্ট হয়ে গিয়েছে যে পূর্বের প্রশাসন যে বিভিন্ন উপাত্ত উপস্থাপন করত, আমাদের রপ্তানি, আমাদের জিডিপি এবং হচ্ছে আমাদের কি সম্পর্কে আমাদের মূল্যস্ফীতি ইত্যাদি অর্থনৈতিক কি সূচক গুলো সম্পর্কে যে উপাত্ত আমাদের সামনে উপস্থাপন করেছিল, সেটা কি ছিল? সেটা ইনঅ্যাকুরেট ছিল বা সেটা কারেক্ট ছিল না। এই জন্য কি হয়েছে, আমাদের অর্থনীতি বেশ একটা ভঙ্গুর অবস্থায় কিন্তু এখন পতিত হয়েছে। দেখুন এই যে স্টেটমেন্ট, আমি আবার একটা কথা মানে রিপ্লাই করি, জব প্রার্থী হিসেবে যখন আপনি খাতায় লিখবেন, তখন কিন্তু আপনি বিপ্লবী না, তখন আপনাকে একদম প্রপার টোনে জিনিসগুলোকে ব্যাপারগুলোকে আপনাকে উপস্থাপন করতে হবে। এই ধরনের সাটল চেঞ্জেস গুলা যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত প্রেক্ষাপটে আপনার খাতায় আনতে পারবেন না, তারা কিন্তু ভালো মার্কস পাওয়া থেকে অনেক দূর পিছিয়ে থাকবেন। এবং যারাই এই চেঞ্জগুলোকে অ্যাডাপ্ট করতে পারবেন, যারা এখন বাজারের গতানুগতিক কোন একটা বই নিয়ে জাস্ট কপি পেস্ট করে মানে ওইটা করে আপনি পরীক্ষার খাতায় লিখতে যাবেন, তারা কিন্তু কোনোভাবেই কি আলটিমেটলি ভালো মার্কস পাবেন না। এবং আমার
যারা কলিগ আছেন বিভিন্ন টিচাররা যারা বিভিন্ন জায়গায় 2-1 দিনের মধ্যে ব্যাশিং শুরু করবেন যে এই টাইপের কি ইস্যু একটা জিনিস মেমোরাইজ করিয়ে নাকি ফোকাস সেটিং পড়ানো হয়, তাদের উদ্দেশ্যে আমাদের যারা স্টুডেন্ট যারা এনরোলড আছে আমরা আগে বেসিক গ্রামার শিখছি, যেখান থেকে তারা কারেক্ট সেন্টেন্স ফরমেশন শিখছে এবং তাদের জন্য উদাহরণও দেওয়া হচ্ছে কি তারা গ্রামারগুলো শিখছেই কিন্তু তারা কন্টেম্পোরারি ইস্যুসগুলোকে ব্রেনে নিয়ে। ওকে, এরপর যদি আমরা চিন্তা করি এরপর এই বিভিন্ন জিনিস তারা অর্থনৈতিক ভালনারেবিলিটি কোন কোন বিষয়গুলোর জন্য, সেই ইনফ্লেশন নিয়ে তার সাধারণ ধারণা ইতোমধ্যে তাকে দেওয়া হয়েছে, বাংলাদেশের এক্সপোর্টে কি কি সমস্যা আছে সেই সম্পর্কে তার বেশ ভালো ধারণা আছে, তাদের কি বাংলাদেশের রেমিটেন্সের মধ্যে কি প্রবলেম আছে সেগুলো সম্পর্কে তাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আছে, বাংলাদেশের এফডিআই বা হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক বিনিয়োগের যে নিম্ন একটা মানে হার, এটাকে বাড়ানোর উপায় কি বা এটা বাড়ালে কি হবে, তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে ওয়াকিবহাল করা হয়েছে। তারপর বাংলাদেশের যে এক্সটার্নাল ডেট বা ব্যাপক আকারে আমাদের যে বৈদেশিক ঋণ আছে বা আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে বৈদেশিক উৎস থেকে যে আমরা বিভিন্ন ঋণ নিয়েছি এগুলো নিয়েও তারা বুঝে, এই জন্য তাদের সামনে ডেমো উপস্থাপন করা হচ্ছে। সো হোপফুলি যারা আমাদের সাথে আছেন, ইউ গাইজ আর গেটিং এ ডিফারেন্ট টাচ আর ডিফারেন্ট ফ্লেভার। স্পেশালি আমি আগেই বলছি সবসময়ের জন্য যারা আপনারা তুলনামূলক পণ্ডিত গোত্রীয় স্টুডেন্ট তারা আমার কোনো সময় তারা আমার টার্গেট অডিয়েন্স না বা টার্গেট ক্রাউড না। সো আমি জানি অধিকাংশ স্টুডেন্ট আমরা পরীক্ষার খাতায় যে কি লিখবো, বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জ অনেক কিছু আপনাদের অনেকের ব্রেনে এখন আছে, কিন্তু আপনি শুরুটা করবেন কি দিয়ে, এই শুরুটা ইম্প্যাক্টফুল করতে না পারার কারণে কিন্তু শুরুটা খুব বেশি ইম্প্যাক্ট জেনারেট করতে না পারার কারণে অনেক সময় ভালো মার্কস কিন্তু পাওয়া হয়ে ওঠে না। তো এই ব্যাপারগুলো কিন্তু নিশ্চিত করার জন্য আমরা এরকম কন্টেম্পোরারি ইস্যুসগুলো নিয়ে কিন্তু একদম এইরকম লেটেস্ট কন্টেন্ট যেগুলোর মধ্যে আমাদের ভাষাগত পরিবর্তন থাকবে, তারপর হচ্ছে আমাদের অ্যাকুরেট প্রেজেন্টেশন থাকবে এবং শব্দ চয়নগুলো হবে যেটা বললাম যে আমাদের কি প্রো গভর্নমেন্ট বা প্রো বাংলাদেশ, এই ধরনের শব্দ চয়নের মাধ্যমে আমরা কিছু প্রিপেয়ার্ড মানে আইটেমস স্টুডেন্টদেরকে ক্যাটার করব যাতে করে তারা এক্সাম হলে সেগুলোকে কাজে লাগাতে পারে। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছেন। দেখেন এইটা যদি আপনার পছন্দ না হয় আপনি দুইটা তাহলে আপনি এটাকেও মনে রাখতে পারেন, যে কোনো দুইটা যে কোনো একটা পার্টিকুলার টপিক সম্পর্কে একাধিক জিনিস। দেখেন এই লাইনটা আপনি যদি এই যে দুটো লাইন কিন্তু শুধুমাত্র যখন কম্প্রিহেন্সিভ ভাবে বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জ নিয়ে লিখতে বলবে তখনই যে শুধুমাত্র প্রাসঙ্গিক, মোটেও ব্যাপারটা এমন না। আপনাকে যদি বাংলাদেশের এক্সপোর্ট নিয়েও লিখতে বলা হতো, বাংলাদেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা রপ্তানি বহুমুখীকরণ নিয়ে লিখতে বলা হতো, আপনাকে যদি বাংলাদেশের অর্থনীতির যে কোনো একটা অ্যাসপেক্ট নিয়ে লিখতে বলা হতো, সেক্ষেত্রেও কিন্তু এই লাইনটা প্রাসঙ্গিক হিসেবে ব্যবহারযোগ্য। ওকে, প্রয়োজনে আপনি কি আপনাকে আমি যখন ধরেন আপনাকে আমি রেমিটেন্স নিয়ে একটা আলাদা রাইট আপ রেডি করে দিব, তখন দেখবেন ইন্ট্রোডাক্টরি এরকম দুটো ডেমো থাকবে কিসের উপর, ওই রেমিটেন্সটাকে আমরা কিভাবে হাইলাইট করতে পারি, আমাদের লেখার সাবজেক্ট লাইনটা কিভাবে আসতে পারে সেই ব্যাপারটাকে মাথায় নিয়ে। ওকে, অথবা দেখেন এইরকম লাইনকে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারি, সেটা কি, বাংলাদেশ ওয়ান্স অ্যাপিয়ার্ড টু বি অ্যান ইকোনমিক ট্রায়াম্ফ, অর্থাৎ এক সময় বাংলাদেশকে কি অর্থনীতির একজন বিজয়ী বা কি অর্থনীতির যে যুদ্ধ অর্থনীতির ময়দানে একজন বিজয়ী হিসেবে দেখা হতো, ওয়ান্স মানে একদা সে ছিল, লার্জলি ডিউ টু ইটস পজিশন অ্যাজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। এটা মূলত কিসের কারণে ছিল, কেন তার অর্থনৈতিক সে বলা হচ্ছিল যে সে অর্থনৈতিকভাবে বিজয় লাভ করছে, কারণ হচ্ছে কি বা অর্থনৈতিক ক্ষেত্রে সে চ্যাম্পিয়ন হচ্ছে, কেন বলা হচ্ছিল, কারণ মূল কারণ ছিল যে সে কি সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার, সে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কি তৈরি পোশাক রপ্তানিকারক। হাওয়ার যাই হোক, ফলোইং এ মেজর স্টুডেন্ট লেড আপরাইজিং, অর্থাৎ ছাত্র নেতৃত্বে একটি কি গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের পরবর্তীতে ইট হ্যাজ এমার্জ দ্যাট, এটা স্পষ্ট হয়ে উঠছে যে এটা দেখা যাচ্ছে যে দ্য ফর্মার গভর্নমেন্ট probably distorted figures on exports, inflation and GDP, exposing the country to significant economic risks, যার কারণে হচ্ছে কি দেশটা কি করেছে ওই ইনঅ্যাকুরেট ডেটা বা ডেটা অ্যানোমালির কারণে, ডেটাগুলোতে অ্যানোমালি থাকার কারণে মনে হচ্ছে এখন অর্থনীতি কি আছে, অর্থনীতি একটা সিগনিফিকেন্ট বা বেশ গুরুত্বপূর্ণ কি ঝুঁকির মধ্যে আছে। আমি একটু ফেসবুকটা দেখতে চাচ্ছি, হ্যাঁ বুঝতে পারছেন কিনা বলেন। ইন্ট্রোডাক্টরি লাইন হিসেবে বাংলা কম্প্রিহেন্সিভ ভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এই জায়গাটাতে শুধুমাত্র ওই দুটো বাক্যের মধ্যে, হ্যাঁ দুটো বাক্য দিয়ে, চাইলে এগুলোকে একটা বাক্যতেও ডেমনস্ট্রেট করা সম্ভব, সেগুলো আমি আপনাদের সামনে বিভিন্ন সময় প্রোভাইড করব। এই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা এইটা কাইন্ডলি একটু আমাকে নিশ্চিত করবেন। জুমে যান আছেন একটু কমেন্ট করেন তো, আমি একটু দেখতে চাচ্ছি কি ইস্যুস।
কি ইস্যুস বুঝতে পারছেন কিনা? তাসমিয়া রহমান কমেন্ট করেছেন, আজকে তো জুমে আপনারা ভালো কানেক্টেড হয়েছেন অলমোস্ট সবাই। ঠিক আছে, তো এইভাবে আমাদের কি রেলেভেন্ট এবং প্রাসঙ্গিক এমন কিছুকে আমি কেন বলতেছিলাম যে লাস্ট ক্লাসে যে না আসলে আমাদের কিছু টাইম দরকার, কারণ এই যে ক্রিয়েটিভ লাইন্সগুলা, এই লাইন্সগুলো যদি আমার মানে আমি অল্প কথায় আমাদেরকে অনেক কিছুর সন্নিবেশ ঘটাতে পারতে হবে, এইটা যখন আমরা করতে পারবো তখন আমরা কি বুঝবো, তখন আমরা বুঝতে পারবো যে না উই আর ডেলিভারিং সামথিং নিউ, যেটা আমি আমার যে আমাদের যারা খাতা যিনি মূল্যায়ন করবেন ওনার সামনে ডেফিনিট আমরা কি একটা প্রপার এমন একটা মানে কি বলবো কন্টেন্ট উপস্থাপন করতে পারছি যেটা দেখে উনি নিজে আমাদের কি একটা বেটার মার্ক দিতে কিন্তু উৎসাহিত হবে। ঠিক আছে, আমরা এই যে অনেকের জন্য আমাদের রিয়েল ব্যাচের ফ্লেভার দেওয়ার জন্য দু একটা সেশন করে যে আমরা ফেসবুকে দিচ্ছি, অনেকে এসে ক্লাস টেস্ট দেখে চলে যান বা পরে রেকর্ড দেখেন, ইউ ডোন্ট মানে লিভ এনি কমেন্ট অর সামথিং লাইক দ্যাট। আমি ওই মানে সস্তা মানে বাজারজাতকরণ করতে পারতেছি না বলে বা করতে পারি না বলে কিন্তু আপনারা এখানে পার্টিসিপেট করেন না। আমি আসলে এই টাইপের অ্যাক্টিভিটি আমি ফেসবুকে আপনারা অনেস্টলি স্পিকিং এই যে যারা দেখছেন যদি মনে হয় যে না এটা আপনার জন্য কোনো ভ্যালু এডিং না, ট্রান্সলেশনের ক্লাস দিচ্ছেন বুঝি নাই কিছু, আপনারা বেসিক রাইটিং বেসিক গ্রামার ক্লাস দিচ্ছেন বুঝিনি কিছু, এগুলো আপনি বলেন কনস্ট্রাকটিভ আপনি সমালোচনা করেন, মানে উই ডোন্ট মাইন্ড। বাট যারা এখান থেকে মনে হচ্ছে না নতুন কিছু পাচ্ছি কিন্তু উনি এসে তো বলতেছে না এই আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখতেছেন কমেন্ট করেন, আমার এই কথা বুঝলেন কিনা কমেন্ট করেন। আমি এই গেম খেলছি না বলে আপনি যদি এইখানে পার্টিসিপেট না করেন, হ্যাঁ কারণ দিন শেষে আমরা কেন করতেছি, আমরা এই টাইপের অ্যাক্টিভিটি গুলো কেন দেখছি, আমাদের অবশ্যই এখানে বিজনেস গোল আছে তাই না, বাট আমরা একটু ডিফারেন্ট মানে কি বলবো আসলে জোন থেকে আসলে আপনাদের সামনে এই ব্যাপারগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আপনারা যদি পার্টিসিপেট করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সেটা অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবে পরবর্তীতে এই টাইপের এনগেজিং কন্টেন্ট আপনাদের সামনে আর উপস্থাপন করতে। নচেত আমরা কিন্তু এই টাইপের অ্যাক্টিভিটিগুলো আসলে কোনোভাবেই জারি রাখবো না। হ্যাঁ, যারা দেখছেন ও আমাদের ওপেন প্ল্যাটফর্মগুলোতে এই ব্যাপারগুলোকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, কথা বলবো অল্প, কিন্তু ওই অল্প কথার মধ্যে অনেক ব্যাপার বিষয়গুলো কি আসতে হবে, চলে আসতে হবে। তাহলে দেখেন এইরকম দুইটা ডেমো আমরা নিলাম, আমরা এই টাইপের বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জ নিয়ে যদি আপনি এরকম 2টা বা 3টা ডেমো আপনি শিখে যান, 2টা ডেমো মানে এমন ভাবে শিখতে হবে কি আসলো, আমি যেটা বলেছি আইডিয়া জেনারেশন ক্লাসে কোন টপিক আসলো সেটা আমার কিছু আসে যায় না, আমি যা শিখে গিয়েছি সেটা অবশ্যই আমি লিখতে পারবো, এই জন্য এমন কিছু আমি শিখবো যেটা আমি লিখতে পারি। এই যে এতগুলো সময় নিয়ে আমরা এই টাইপের জিনিসগুলো আপনার জন্য আমি প্রিপেয়ার করেছি, কেন এই যে আগের দিন একদিন আমরা ক্লাসও স্কেডিউল করেছি, কেন কারণ এমন কিছু হতে হবে। আমি যদি এই মুহূর্তে জবের পরীক্ষা দিতাম সবার আগে আমি ইকোনমিক চ্যালেঞ্জ দিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কি লেখা যায় ওইটাকে আমলে নিয়ে এসে আগে এই টাইপের 2টা লাইন রেডি করে আমি মুখস্থ করতাম। ঠিক আছে, আমি আইবিএতে পড়েছি, মানে দ্যাটস নট মানে এটা কোনো কনসার্ন নয় বা এটা কোনো বিগ ডিল না। ঠিক আছে, মানে আমার কি রিটেন এক্সাম আমি পরীক্ষা দিব, আমার লেভেল অফ ইংলিশ যত মানে ভালোই হোক না কেন, দিন শেষে এক্সাম হলের ওই সময়ের প্রতিবন্ধকতায় এই লাইন ইনস্ট্যান্ট গিয়ে আমার ব্রেন থেকে বের হবে না। এটা আমার ক্ষেত্রে হয় না, এখন আপনারা অনেক স্মার্ট থাকতে পারেন, বের হইতে পারে আপনাদের, তো যার হবে আমার এই ক্লাসগুলা এই জিনিসগুলা কিন্তু আপনাদের না। তো যারা ফেসবুকে দেখছেন প্লিজ লিভ এ কমেন্ট, ঠিক আছে, এইটা আপনাদের জন্য ভ্যালু অ্যাডিং হচ্ছে কিনা, না হলে ওটাই শোনাই, বাট আই ওয়ান্ট ইউর পার্টিসিপেশন, অবশ্যই আপনারা এখানে কমেন্ট করবেন। আমি অনেস্টলি স্পিকিং আমি বলছি যে মানে আমার যারা এক্সিকিউটিভ আছে তারা আমাকে বলছে স্যার আপনি আরো মানে কি বলবো সো কল্ড একটু বাজারি হন, একটু বাজারজাতকরণ করেন, একটু রাফ মার্কেটিং করেন, একটু ইমোশন নিয়ে প্লে করেন, একটু রিলিজিয়ান মেশান, এখানে একটু ধর্ম একটু আবেগ এই ব্যাপারগুলোকে নিয়ে একটু উস্কে দেন, হ্যাঁ, বা একটা দুর্যোগ চলতেছে দুর্যোগটাকে একটু হাইলাইট করেন। দেখতেছি যে সুন্দর করে একটা দুর্যোগ পীড়িত মানুষ কাউকে আমি দান করি, দান এক হাতে করলে নাকি আরেক হাতে দেখাতে হয় না, একজনকে আমি দান করছি, হ্যাঁ কিছু কিছু জায়গা দেখে ইনকারেজ করতে হয়, আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ দ্যাট, বাট আমি দান করছি, আমার পেছনে আমি আমার দানের কর্মকাণ্ড চলতেছি, নিয়ে এসে সামনে এসে আমি কাদো কাদো মানে সুরে এসে আমি কোর্স প্রমোট করতেছি, ওগুলো আবার আপনারা লক্ষ লক্ষ লাইক দিয়ে ভরিয়ে দিচ্ছেন, সো ডোন্ট গেট প্লেড অন, হ্যাঁ এটা হবেন না। যাই হোক সমস্যা নাই, এইখানে আমরা ওই লাইক কমেন্ট হান্টার আমরা না, অ্যাটলিস্ট গেম চেঞ্জার না, এবং গেম চেঞ্জার হবেও না, খুব অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে আমরা ক্যাটার করি এবং এইটাই হোপফুলি আমরা করে যাব, কিন্তু আমাদের কন্টেন্ট সবসময় আমরা টপ নচ রাখার চেষ্টা করবো, অ্যাটলিস্ট যতদিন আমরা সার্ভিসটা দেবো। ঠিক আছে, আচ্ছা এনিওয়েজ, সো হোপফুলি ইন্ট্রোডাক্টরি লাইন বা সাবজেক্ট লাইন যে ভাষাই বলেন সেই সম্পর্কে একটা আইডিয়া আপনারা পেলেন। এই টাইপের কোয়ালিটি কিছু কন্টেন্ট মেজর মানে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই, আমি যেটা বলছি যারা আমার ব্যাচে অলরেডি এনরোল, যারা জুমে আছেন, যারা ক্লাস দেখছেন বা আমাদের সিক্রেট গ্রুপে লাইভ স্ট্রিম দেখছেন, আপনাদেরকে এগুলো আমি প্রিপেয়ার করে দিব। ঠিক আছে, এরপর যে পার্টটা থাকে, যেহেতু আজকের এটা একটা কম্প্রিহেন্সিভ টপিক, কম্প্রিহেন্সিভ মানে এখানে অনেক কিছুর সম্মিলন ঘটতেছে,
ওকে, অনেক কিছুর এখানে কি আছে, মানে সম্মিলন ঘটতেছে। এই আজকে আমরা কিছুক্ষণ পরে যে ইন্ডিভিজুয়াল বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বেশ কিছু প্রবলেম আমরা দেখবো, যেগুলো নিয়ে ইতোমধ্যে আমরা ব্যাখ্যা করেছি যে এই ব্যাপারগুলা কি। বড় ভাই ছোট ভাই বা মানে বড় ভাইয়ের সাথে ছোট বোনের যেভাবে আলোচনা হয় সেভাবে আমরা বৈঠকি ঢঙে আলোচনা করেছি সিক্রেট গ্রুপে, তাই না? যে ব্যাপারগুলো কি খাঁটি বাংলায় আমরা এগুলো ব্যাখ্যা করেছি, আগেই ব্যাখ্যা করে নিয়েছি। সো এখন এগুলোর আউটপুট গুলা নিয়ে কিন্তু আমরা কি সন্দিগ্ধ হওয়ার বা আমাদের সন্দেহ পোষণ করার কিছু নেই। তো যেহেতু আজকে একটা কম্প্রিহেন্সিভ টপিক না হয়েও যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল টপিকও হতো, আমরা কি অ্যাসপেক্টস ইন্ট্রোডাকশনের পরে যখন আমরা বডিটাতে প্রবেশ করব, সেই যে কোনো একটা সেগমেন্টে প্রবেশ করার সময় আমাদের একটা কি থাকে জানেন, একটা ট্রানজিশন লাইন লাগে, একটা ট্রানজিশন লাইন আমাদের প্রয়োজন, একটা লাইন, একটা বক্তব্য আমাদের শুরুতে দিতে হয়। তাহলে আমাদের আজকে রাইটিং এর টপিকটা ছিল কি, আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের ইকোনমিক চ্যালেঞ্জেস, ওভারঅল ইকোনমিক চ্যালেঞ্জ, এরকম একটা কম্প্রিহেন্সিভ বিষয়। তাহলে এইটা নিয়ে আমরা যখন কি অ্যাসপেক্ট গুলা বা গুরুত্বপূর্ণ উপাদানগুলা বা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো নিয়ে যখন আমরা এখন ব্যাখ্যায় যাব, সেই ব্যাখ্যায় যাওয়ার আগে প্রথমে আমাদের একটা ট্রানজিশন লাইন দিতে হবে, ট্রানজিটরি লাইন দিতে হবে। মানে এটা তো কোনো রিসার্চ পেপার না যে শুধু আমি আপনার খাতার হ্যান্ড নোট আর হচ্ছে পরীক্ষার খাতা দুটো তো একদম সেম হবে না। এই জন্য কিছু কি যে কোনো একটা জায়গায় মূল পয়েন্টগুলো হাইলাইট করার পূর্বেও আপনাকে চেষ্টা করতে হবে একটা লাইন্স দেওয়ার। কারণ আমি এটা ওই যে গাইডলাইন ক্লাসে যেটা বলেছি, যারা নতুন স্টুডেন্ট কালকে ক্লাসে পেয়েছেন, যারা আগে থেকে ভর্তি হয়েছেন তারা একদম প্রথম গাইডলাইন ক্লাসে পেয়েছেন 1.5 মাস 2 মাস আগে, তখন দেখবেন যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক বলেছিলাম তার মধ্যে অনেক বিষয় অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে এখন। তখন তো আমরা সেই মাস আপরাইজিং এর চূড়ান্ত ফলাফল তখনও পাইনি, তাই না? তো সময়ের সাথে আপনার লেখনির মধ্যে কি লেখনির উপস্থাপন ভঙ্গিমায় কিন্তু পরিবর্তন আনতে হবে। তো যাই হোক, আমরা কি অ্যাসপেক্ট গুলাকে এক্সপ্লেইন করার জন্য শুরুতে একটা ট্রানজিশন লাইন ব্যবহার করব। এখানেও দেখেন দুইটা ডেমো রাখছি, হ্যাঁ দুইটা ডেমো রেখেছি, আপনি চাইলে এটাও দিতে পারেন, চাইলে এখান থেকেও আসতে পারেন। দেখেন প্রথমে কি বলা হয়েছে, দ্য প্রেজেন্ট সিনারিও, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতিটা, ইজ মিররিং মানে কি, মনে হচ্ছে একটা প্রতিচ্ছবি, মানে আয়নার মতো। হ্যাঁ, এটা প্রতিচ্ছবি মনে হচ্ছে কিসের, ইজ মিররিং রিসেন্ট ইকোনমিক টার্বুলেন্স মানে কি, টার্বুলেন্স মানে হচ্ছে অস্থিরতা, তাই না? যে রিসেন্ট ইকোনমিক টার্বুলেন্স ইন নেইবরিং সাউথ এশিয়ান কান্ট্রিজ লাইক শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান, মানে বাংলাদেশের প্রেজেন্ট যে ইকোনমিক টার্ময়েলটা বা অ্যাটলিস্ট যে সংকটটুকু আছে, এই সংকটগুলো কিন্তু আমাদের প্রতিবেশী দক্ষিণ এশীয় দেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সংকটের কাছাকাছি, তাই না? তাহলে দেখেন এটা একটা লাইন। এখন আপনার কাছে যদি মনে হয় যে এই লাইনটা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ইউ ক্যান অমিট দিস লাইন, ইটস আপ টু ইউ। কারণ আমি তো এখানে কি, আমি আপনার মেন্টর, আমি আপনাকে টু এ পার্টিকুলার এক্সটেন্ট আমি আপনাকে কি করব, পুশ করব, আমি আপনাকে আইডিয়াটা জেনারেট করে দিব এবং কিছু রেডিমেড কন্টেন্ট অ্যাজ পার মাই কমিটমেন্ট যারা রেগুলার ব্যাচে আছেন আমি আপনাদের সামনে রেডি করে দিব। এগুলো আপনারা পরবর্তীতে পড়বেন। তো কিন্তু কিছু জায়গায় তো আপনার নিজের বিবেচনা শক্তিকে কাজে লাগাতে হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, রাইট? তো সেই জায়গায় দেখেন, দ্য গভর্নমেন্ট অলসো ফেসেস ফর্মিডেবল ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস, অর্থাৎ সরকার বিভিন্ন ধরনের কি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবন্ধকতা বা সমস্যা আসলে মোকাবেলা করছে। ফর্মিডেবল মানে কি, অদম্য, মানে যেটা হচ্ছে কি খুব, মানে হচ্ছে আপনার কি তীব্র, যেটাকে আমরা বলি, ঠিক আছে? তাহলে কি আছে, ইন পার্টিকুলার বিভিন্ন ধরনের সামষ্টিক অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ আছে। ইন পার্টিকুলার এর মধ্যে কি, পার্টিকুলারলি কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটা, রেইনিং ইন ইনফ্লেশন, দ্য কান্ট্রি নাও গ্রেপলস উইথ, অর্থাৎ এই ইনফ্লেশনে জর্জরিত হয়ে, মূল্যস্ফীতিতে জর্জরিত হয়ে দ্য কান্ট্রি, হ্যাঁ দ্য কান্ট্রি নাও, ছোট হাতের টি হবে, দ্য কান্ট্রি নাও, যে দেশটি মানে আমাদের এই দেশটি এখন কি করছে, যুদ্ধ করছে কিসের সাথে বা কি দিয়ে জর্জরিত হয়ে গেছে, গ্র্যাপলস উইথ স্লোয়িং জিডিপি গ্রোথ, আমাদের জিডিপি গ্রোথ স্লো ডাউন হয়ে গেছে, কারেন্সি ডিভ্যালুয়েশন, আমাদের নিজেদের কি হচ্ছে, আমাদের মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে, অর্থাৎ আমাদের যে নিজস্ব মুদ্রা টাকা তার মান হারাচ্ছে, অন্য ডলার এগেন্স্টে সে দুর্বল হয়ে যাচ্ছে, লুমিং ডেট, আমাদের ঘাড়ের উপর কি অনেক ধরনের ঋণ ঝুলে আছে, আমাদের অনেক ঋণ আছে, অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণ এবং বৈদেশিক উৎস থেকে নেয়া ঋণ, আমাদের বিভিন্ন ধরনের কি আছে ঋণ, কিন্তু বিভিন্ন ধরনের ঋণের বোঝা আমাদের ঘাড়ে চেপে আছে, এন্ড কি এন্ডেমিক করাপশন, এবং হচ্ছে কি সর্বস্তরে জর্জরিত বা ছড়িয়ে পড়া কি করাপশন বা দুর্নীতি তো আছেই। তার মানে এতক্ষণ যা বলছি স্পেসিফিক 2-3টার কথা বলছিলাম, এখানে বসে সামগ্রিক ভাবে যে সমস্যাগুলো বা যে চ্যালেঞ্জগুলো আমাদের জন্য অপেক্ষা করছে বা বাংলাদেশের প্রেজেন্ট গভর্নমেন্টের জন্য যদি আমরা বলি অপেক্ষা করছে, বা বাংলাদেশের এখন আমাদের যে জিনিসগুলোকে আমাদের রিকভারি করতে হবে, যে ইকোনমিক চ্যালেঞ্জেস গুলোকে আমাদের রিকভারি করতে হবে, হ্যাঁ সেই ব্যাপারগুলোকে আমরা এখানে আবার শর্ট এন্ড ওয়েতে কিন্তু উপস্থাপন করে ফেললাম।
অথবা চাইলে আপনি এই জায়গার বক্তব্যটাকে উপরের ভাষায় না দিয়ে আপনি এরকম ডিফারেন্ট একটা ভাষায় দিতে পারেন কি, দ্য কারেন্ট সিচুয়েশন রিফ্লেক্টস রিসেন্ট ইকোনমিক টার্মোয়েল সিন ইন নিয়ার বাই সাউথ এশিয়ান কান্ট্রিজ, সাউথ এশিয়ান নেশনস লাইক শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান। হ্যাঁ, বাংলাদেশের বর্তমান যে কি অর্থনৈতিক যে পরিস্থিতিটা বা যে সংকটটা, এটা কিন্তু আমাদের দক্ষিণ এশীয় যে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে কি আমরা কি দেখছি, কিছু মিল দেখতে পাচ্ছি। উইথ দ্য গভর্নমেন্ট কনফ্রন্টিং সিভিয়ার ম্যাক্রো ইকোনমিক ইস্যুস, যেখানে সরকার অনেকই সামষ্টিক অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সাচ অ্যাজ এর মধ্যে কি আছে, হাই ইনফ্লেশন, উচ্চ মূল্যস্ফীতি, স্লোয়িং জিডিপি গ্রোথ, জিডিপির প্রবৃদ্ধি কি ধীরগতির হয়ে যাওয়া বা জিডিপি প্রবৃদ্ধি হ্রাসকরণ, কারেন্সি ডিভ্যালুয়েশন, মুদ্রা অবমূল্যায়ন, এক্সটার্নাল ডেট বা আমাদের কি বৈদেশিক ঋণ, এন্ড ওয়াইড স্প্রেড করাপশন, এবং সব জায়গায় ছড়িয়ে পড়া কি দুর্নীতি। তাহলে দেখেন অল্প কথা যে বললাম যে হয় এটুকু বা এটুকু, একটা লাইন বা দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা কি করছি, আমরা সামগ্রিক বিষয়গুলোকে আরেকবার রিকোড করে ফেলতেছি। এখন আমরা এখন যদি আমরা কি করব, পয়েন্ট আউট করব যে আসলে এখানে চ্যালেঞ্জেস গুলা কি, কম্প্রিহেন্সিভ অ্যাসপেক্ট গুলোতে আমাদের লেখার স্ট্র্যাটেজি এগুলা, আর ইন্ডিভিজুয়াল কোনো অ্যাসপেক্ট হলে কি ওগুলো রেডি করে দিব আপনাদেরকে, ঠিক আছে, ওগুলা নিয়ে বিষয় নাই। আমরা আলোচনাগুলা বা প্র্যাকটিসিং এর কন্টেন্ট গুলো যখন আলোচনা করব তখন কিন্তু আমরা এগুলা, এবং দেখবেন আপনাদের ফোকাস সেটিং এর পরবর্তী যে সেশনগুলো এগুলো কিন্তু কম্পিটিটিভ শেষ পার্টে রাখা হয়েছে এই মাসের। কেন? কারণ এর মধ্যে হয়তো আমরা গভর্নমেন্টের আরো বিভিন্ন নীতি প্রণয়নের ব্যাপার স্যাপার আছে, হয়তো আমরা বিভিন্ন স্টেট ঘোষণা পাবো, কারণ দ্য গভর্নমেন্ট ইজ স্টিল ভেরি নিউ, তাই না? তো ওখান থেকে যেমন আমরা জানি, যেমন ছোট ছোট কিছু সিদ্ধান্ত আছে যে ব্যাংকিং খাতে যে বা আর্থিক খাতে যে আমাদের অস্থিরতা আছে, সেই অস্থিরতাকে দূরীকরণের জন্য বা আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্য গভর্নমেন্ট ইজ কি ফর্মুলেটিং এ প্ল্যান। তারা কি প্ল্যান করতেছে, যে তারা একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকিং কমিশন তৈরি করবে, তাই না? এটা বলা হচ্ছে। তো এইটাও তো একটা ওয়ে আউট। আমাদের ফিনান্সিয়াল সেক্টরে যে কি আমাদের ফিনান্সিয়াল সেক্টর এখন আনস্টেবল বা ব্যাংকিং সেক্টর যে আনস্টেবল, তাহলে এই যে এই ধরনের পদক্ষেপগুলো এগুলোকে আমরা টাইম বাই টাইম কি করব, আপডেট করব। ব্যাপারটা হচ্ছে ওরকম। হ্যাঁ, তো হোপফুলি আমরা আমাদের ট্রানজিশন লাইনটা যেখানে আমরা মূল বক্তব্যটাকে আরেকবার রেকর্ড করলাম, এটা বুঝতে পারছেন। এখন আমরা এখানে বেশ কিছু বিষয় আসলে দেখাবো, আগে একটু দেখিয়ে নেই। কারণ আমরা হাই অ্যামাউন্ট অফ ডেট কিছুক্ষণ আগে যেগুলো কোট করলাম, আমরা আগেই বললাম যে আমাদের উচ্চ মাত্রায় কি আছে, বৈদেশিক ঋণ আছে, সেটাকে আমরা দেখাবো। এরপর আমরা দেখব ডার্থ অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, আমাদের যে বৈদেশিক মুদ্রার যে কি মজুদ, বৈদেশিক আমাদের যে ফরেন রিজার্ভ, এটা যে কি, এটা একটা দৈন্য দশা আছে, এটা যে কমে যাচ্ছে, সেইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। কোনো একটা জায়গায় হারিয়ে যাওয়া যাবে না। কম্প্রিহেন্সিভ টপিক অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষায় লিখতে দেওয়া হয় এবং সবকিছু নিয়েই তো ভালো জানেন। এখন এক্সপোর্ট নিয়ে লিখতে বলে এতই লেখা লিখলেন যে এক্সপোর্টই হয়ে গেছে 3 পেজ, 17-18 মিনিট এক্সপোর্টই খেয়ে ফেলছেন, তাহলে আপনি আর বাকি টপিক কি লিখবেন? লিখতে পারবেন না এবং ভালো মার্কস আনতে পারবেন না তখন কোনোভাবেই। এই জন্য যখন কোনো কম্প্রিহেন্সিভ টপিক দেওয়া হয়, বুঝতে হয় পরিশীলতা এবং নিয়ন্ত্রণ, একটা বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটুকু লিখে দিয়ে আসাটা তখন জরুরি। কারণ হতে পারে অর্থনীতির সব চ্যালেঞ্জ নিয়ে আপনি জানেন, আপনি ফরেন রিজার্ভ নিয়ে কিন্তু আলাদা করে ফরেন রিজার্ভের যে দৈন্য দশা বা ফরেন রিজার্ভটাকে কিভাবে আমরা রিপ্লেনিশ করতে পারি, এটাকে আমরা কিভাবে রিভ্যাম্প করতে পারি, হ্যাঁ কিভাবে রিজুভিনেট করতে পারি, এইটা নিয়ে কিন্তু আমাদের আলাদা আলোচনা আসতে পারে বা ফোকাস রেটিং আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা এইটাকে এক্সটেন্ড করব। কিন্তু যখন কম্প্রিহেন্সিভ টপিক আসে, একটা টপিকের ভিতরে হারিয়ে যাওয়া যাবে না। যেমনটা আমি গাইডলাইন সেশনে বলেছি, একটা পার্টে যখন আপনি এভাবে বেশি অ্যাটেনশন দিবেন, লোভ সংবরণ করতে পারবেন না। অনেক সময় কিন্তু যেটা বলা হয় যে ইগনোরেন্স ইজ ব্লিস, হ্যাঁ, এবং কি অনেক সময় দেখা যায় নলেজ ইজ স্কার্স হয়ে যায়। একটা বিষয় সম্পর্কে অনেক বেশি জ্ঞান আপনার আছে, এই জ্ঞান কিন্তু অনেক সময় অভিশাপ হয়ে দেখা দেয়, কারণ কোথায় থামবেন বুঝতে পারেন না। তো তখন একটা রচনা লিখতে ওই দেখা যাচ্ছে 35 মার্কের রচনা লিখতে, যেখানে আপনার ব্যাংকের পরীক্ষায় নেওয়া উচিত 17-18 মিনিট, 50 নাম্বারের রচনা লিখতে বিশেষ পরীক্ষায় তো সর্বোচ্চ 50 মিনিট থেকে 1 ঘন্টা নেওয়া উচিত। তো দেখা যায় ব্যাংকের পরীক্ষায় আপনি লিখে ফেলছেন 30 মিনিট ভরে শুধু একটা রচনায় লিখতেছেন, কমন পড়ে গেছে আপনার। ওরে বাবারে চান্দু, এইভাবে যদি আপনারা লিখেন আমার ভাই আমার বোন, সেই ক্ষেত্রে কোনোভাবে আপনি বেটার মার্ক আনতে পারবেন না। এই জন্য নিয়ন্ত্রণটাও খুব জরুরি, ঠিক আছে, সেলফ কন্ট্রোলটাও জরুরি। শুধু জানলে একটা জায়গায় হারিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরপর আমরা কিগুলো পড়বো, লো ট্যাক্স টু জিডিপি রেশিও, আমাদের লো ট্যাক্স জিডিপি রেশিও আমাদের একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে। আমাদের এলডিসি গ্রাজুয়েশন, এটাও কেন একটা চ্যালেঞ্জ, আপকামিং চ্যালেঞ্জ। যারা আমাদের আইডিয়া জেনারেশনের ক্লাসগুলা যারা আপনারা পেয়েছেন তারা তো অবশ্যই এটা তারা জানেন। যারা গতকালকে নতুন অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেকেই বলেছে কিন্তু যে আমাদের আগে আপনারা ব্যাচে ঢুকেই আগে আইডিয়া জেনারেশনের ক্লাসগুলো করে নেবেন আপনারা, ঠিক আছে। কারণ এগুলো দেখবেন আপনাদের সাথে একদম বৈঠকি ঢঙ্গে কিন্তু আলোচনা করা হয়েছে, সহজ বাংলায়, কোনো স্পেসিফিক কি বলবো টাস্ক ওরিয়েন্টেড কোনো কাজ কিন্তু ওখানে ছিল না। তারপর কি ইনফ্লেশন এন্ড অ্যাসোসিয়েটেড প্রাইস হাইক,
অর্থাৎ মূল্যস্ফীতি এবং তৎসংশ্লিষ্ট যে আমাদের কি মূল্য বৃদ্ধি, তারপর আনস্টেবল ফিনান্সিয়াল এবং ব্যাংকিং সেক্টর, আমাদের ব্যাংকিং খাত এবং আর্থিক খাতে যে কি অস্থিতিশীলতা আছে এগুলো নিয়ে আমাদের লিখতে হবে। তো এই যে এই বিষয়গুলো কি কম্প্রিহেনসিভ টপিকের মধ্যে আমরা সবকিছুকে কি টাচ করব, সবকিছুর মূল কথা বলবো, কিন্তু কোনো টপিকের ভিতরে হারিয়ে যাওয়া যাবে না। এই সেলফ কন্ট্রোলটা খুব জরুরি। ওকে, তো আসেন দেখি আমরা ব্যাপারগুলো নিয়ে কি লিখেছি। দেখেন কি পরিমাণ আপনারা এখন এখানে সিমিলারিটি পান, কি পরিমাণ মিল পান আপনারা। উপস্থাপনা ভঙ্গি নিয়ে কথা বলবো। ফোকাসিং যারা রুটিন পেয়েছেন দেখেন ফোকাসিং 1 এর পরেই কিন্তু ফোকাসিং 2, 3 এর মাঝে কিন্তু গ্যাপ আছে। এর মধ্যে আমরা আরো ক্রিয়েটিভ, কোথায় থেকে এই তথ্যগুলো নিব, কিভাবে নিবেন, এগুলো নিয়ে আলাপ আলোচনা আছে। আমি নিজে কি নিয়ে আপনাদের জন্য এগুলো তৈরি করলাম, মানে কোন সোর্সগুলোকে এক্সপ্লোর করেছি, এগুলো একদম ইন হ্যান্ড, মানে আপনাদেরকে একদম ডেমনস্ট্রেশন দিব, যাতে আপনি নিজে এম্পাওয়ার্ড হন। একদিনের একটা কন্টেন্ট শুধু দেয়া কিন্তু ওই যে বললাম যে শুধু আপনাকে একদিন একটা মাছ কি খাইয়ে দেওয়ার মতো, এটা কিন্তু আপনার জন্য সাস্টেনেবিলিটি নিয়ে আসবে না। কোন জিনিসটা সাস্টেনেবল হবে যদি আপনি মাছ ধরাটা শিখে যান। তো এই জন্য আমার জায়গা থেকে আমি ওই চেষ্টাটুকু করবো যাতে আপনাকে এম্পাওয়ার মানে করতে পারি। ঠিক আছে, তো দেখুন হাই অ্যামাউন্ট অফ ডেট, তাহলে আমাদের কি উচ্চ মাত্রা আমাদের ঋণ আছে, আমাদের ঋণের বোঝা। দেখেন এখানেও টিপিক্যাল লাইন বইয়ের গতানুগতিক বাজারে অনেকেই কমেন্ট করতেন স্যার বাজারে কোন বই আগে কিনবো। ফোকাস সেটিং এর জন্য বাজারে কোনো বই আপনাকে মানে কাঙ্ক্ষিত মার্কস এনে দিতে পারবে না। যদি প্রথমত আপনার ব্রেনে যদি ঢুকে, আগে যদি এইটুকু ঢুকে যে কোনো বই এনাফ না আপনার জন্য, কোনো বই আপনাকে ফোকাস সেটিং এ বা আপনাকে জব রিটেনে ভালো মার্কস এনে দেওয়ার জন্য কোনো বই যথেষ্ট না, আমি যদি বলি বা কোনো বই আপনার প্রয়োজনই নাই, এইটা যখন আপনি বুঝবেন তখন আপনি বুঝবেন যে বাজারে অ্যাভেলেবল 10টা 20টা বইয়ের মধ্যে কোন বইয়ের 1 পাতা 2 পাতা আপনার জন্য প্রাসঙ্গিক। ইনফ্যাক্ট ওই বইয়ের তথ্যগুলো যেখান থেকে নিয়েছে সেই সোর্সগুলোকে আমরা এক্সপ্লোর করব, আমরা দেখিয়ে দিব। সো প্রাইমারি সোর্স অফ ডেটা বা ইনফরমেশন যদি আপনার জানা থাকে, তাহলে আপনার সেকেন্ডারি সোর্স অফ ডেটা বা ইনফরমেশনে তো যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার, অবশ্যই নাই। ঠিক আছে, কথা বুঝতে পারছেন কিনা কমেন্ট করবেন। হ্যাঁ, এখন ওই যে টিপিক্যালি বলি, হ্যাঁ কে কোথা থেকে দেখছেন, একজন লেখেন আমি ঢাকা থেকে দেখছি, হ্যাঁ একজন লেখেন বা কি আমার একজন কে আলাদা করে বলি, হ্যাঁ যে কি আপনি কই, আপনি ময়মনসিংহ দেখে দেখছি, হ্যাঁ এই টাইপের কথা বললে আপনারা খুশি আমিও খুশি নাকি। হ্যাঁ, তাহলে কমেন্ট করেন দেখি, তাহলে আমাদের কমেন্ট হোক, পোস্ট রিচ হোক, আরো বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদেরকে দেখুক, আমাদের সাথে সংশ্লিষ্ট হোক নাকি, তাতে আমরাও মোটিভেটেড হব। অ্যাকাউন্টে যখন বেশি পরিমাণ টাকা হিট করবে তখন আরো আমরা ক্লাস নিতে আগ্রহী হব, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো কমেন্ট করে দিয়েন, যে চায় না তো এখন তো চাচ্ছি, তো কমেন্ট করেন। হ্যাঁ, যারা ওই ফ্রি প্ল্যাটফর্ম, এই মানে ফ্রি আর কত করবেন বুঝছেন, আলটিমেটলি নিজেকে করতে হলে নিজের পিছনে বিনিয়োগ করতে হয়। ঠিক আছে, সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ গাইজ আর স্মার্ট পিপল, যারা স্মার্ট তারা বুঝবেন। আর এখানে এসে ওই 500-700 লোকের মানে ভিড় নাই। হ্যাঁ, আমরা কোনো ব্যাচে আমাদের ক্যাপাসিটি আমরা যা বলি সেটাকে আমরা এক্সিড করি না, কোনোভাবেই করি না। আমরা যে ম্যাথ ব্যাচ, আমাদের ম্যাথের প্রথম যে কম্বাইন্ড ব্যাচ চলতেছে, প্রিলি রিটেন ম্যাথ অলরাউন্ডার যে ব্যাচ, সব জবের জন্য বিসিএস ব্যাংক সব কিছুর 60টা ক্লাসের প্রোগ্রাম, বিসিএস বেসড, ব্যাংক বেসড এবং সব চাকরি পরীক্ষার বেসড। এখানে আমরা প্রথম ব্যাচ আমাদের 2 দিনে আমরা অ্যাডমিশন ক্লোজ করেছি, মাত্র 75 জন স্টুডেন্ট বলবো নিয়েছি, 75 জনই, 76 জন আমরা নেই নাই। দ্বিতীয় ব্যাচ আমরা চাইলে এর মধ্যে শুরু করতে পারতাম, কিন্তু সেটাকে আমরা ডিঙ্গার করছি, কারণ আমাদের ক্লাস তখন দেখা যাবে স্কেজুলিং এর সমস্যা হবে। তো যা পারবো না সেটা আমরা কমিটমেন্ট কিন্তু করি না কোনোভাবেই, কথাটা বুঝতে পেরেছেন? এই গেম চেঞ্জারের এই ব্যাচটা GWE2 গেম চেঞ্জার ইংলিশ 2 নাম্বার যে ব্যাচটা আমাদের, 2 নাম্বার বলতে মানে এটা ব্যাচ, এর আগে তো পূর্বে গত বছর হচ্ছে আমাদের প্রথম ব্যাচ ছিল, সো এটা টেকনিক্যালি সেকেন্ড ব্যাচ। তো যারা আসলে এই ব্যাচে যুক্ত হবেন তারাই, কারণ এরপর আবার কবে পরবর্তী ব্যাচ বলতে কিছু না, এখন যত লেট করবেন তত আপনার রেকর্ড ক্লাস দেখতে হবে, ব্যাচ এটাই। হ্যাঁ, এখন আপনি শুরু করতে পারবেন, একদম আমরা ইনিশিয়াল ফেজে আছি। তো দেখেন হাই অ্যামাউন্ট অফ ডেট, এই জন্য প্রত্যেকটা ক্লাসের শুরুর ক্লাসটা টপিকটা কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করছি, আর করব না। ঠিক আছে, কারণ আপনাদের কি, আপনারা শুধু কি বলবো কন্টেন্ট নিয়ে পরবর্তীতে কি আলাদা করে হয়তো কি কন্টেন্ট দেখে আলাদা করে চলে যাচ্ছেন, আপনারা আমাদেরকে এনকারেজ করছেন না। ঠিক আছে, এনিওয়েজ, তো দেখি হাই অ্যামাউন্ট অফ ডেট, যারা ফেসবুকে আছেন তারা যদি কমেন্ট না করেন, তারা যদি এখন আলাদা করে তারা যদি পার্টিসিপেট না করেন, জিজ্ঞাসা করছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, উত্তর থাকলে উত্তর দেন, এগুলো না দিলে আমরা লাইভ স্ট্রিমটা অফ করে দিব, অফ করে আমরা শুধুমাত্র জুমে আমরা ক্লাসটা কন্ডাক্ট করবো, কারণ আমাদের যারা অ্যাডভান্সড স্টুডেন্টস তারা প্রত্যেকেই জুমে আছে। তো হাই অ্যামাউন্ট অফ ডেট দেখেন, তাহলে উচ্চ মাত্রার বৈদেশিক ঋণ, এটা আমাদের সব থেকে বড় ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে একটা, কারণ যারা অনেকে এতদিন যারা রাজনীতি সচেতন ছিলেন না, থ্যাঙ্কস টু দা কি বলবো আসলে স্টুডেন্ট লেড মাস আপরাইজিং বা মাস মুভমেন্ট, যে কারণে আমরা প্রত্যেকেই এখন কিছুটা না হলে কিছু হলেও কি রাজনৈতিকভাবে সচেতন হচ্ছি। তবে রাজনৈতিক ইতিহাস জানার ক্ষেত্রে একটু পড়াশোনা করতে হবে, ফেসবুক রিলস দেখে রাজনৈতিক ইতিহাস জানতে যায় না, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট বড় ভাই হিসেবে। হ্যাঁ, এনিওয়েজ, তো দেখেন কি বলা হয়েছে, দেবপ্রিয় ভট্টাচার্য বা দেবপ্রিয় ভট্টাচার্য নাম হয়তো শুনেছেন, হু ইজ ইন চার্জ অফ প্রডিউসিং এ হোয়াইট পেপার
হোয়াইট পেপার মানে হচ্ছে শ্বেতপত্র, ডকুমেন্টিং দ্য ইকোনমিক মিসম্যানেজমেন্ট অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট স্টেটেড দ্যাট, অর্থাৎ আমরা একজনকে কোট করছি, অর্থাৎ এখানে আমরা যে ডেটা দিব, যে স্টেটমেন্ট দিব, এটার জন্য আমরা যে খুব ভ্যালিড একটা সোর্সের কথাবার্তা বলছি, আমরা যে খুব ভ্যালিড একটা সোর্সের কথাগুলো বলছি, ঠিক আছে, এটা রকিবুল ইসলাম সাজেশনের কিছু নাই। আপনি দেখেন পোস্ট আছে, আপনাকে যে গ্রুপে অ্যাড করা হয়েছে সেই গ্রুপের প্রিভিয়াস যে ক্লাসগুলো নেওয়া আছে সেই ক্লাসগুলো সিরিয়ালি আপনি দেখে নেবেন, দ্যাটস ইট, আর কোনো সাজেশন লাগবে না, ঠিক আছে। এটা এখন করার মতো কমেন্ট না ভাই, এটা ক্লাস শেষের কমেন্ট। হ্যাঁ, এনিওয়েজ, তাহলে দেখি আমরা যে কথাটা বলছি। সো হাই অ্যামাউন্ট অফ ডেট, আমরা একজনকে কোট করছি এখানে, দেবপ্রিয় ভট্ট। আপনারা জানেন যে প্রেজেন্ট গভর্নমেন্ট কিন্তু কি করেছে, যত ইকোনমিক আমাদের যত মিসম্যানেজমেন্ট হয়েছে, অর্থনৈতিক অব্যবস্থাপনার যত ঘটনা ঘটেছে, ওখানে করাপশনের যত ইনসিডেন্ট ঘটেছে, সেগুলো নিয়ে কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট তারা দায়িত্ব নিয়ে তারা বলছে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করবে। তাহলে শ্বেতপত্র প্রকাশের জন্য তারা কিন্তু একজন স্পেসিফিক ইকোনমিস্ট, অনেক ফেমাস ইকোনমিস্ট, তারা কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। উনি কে? দেবপ্রিয় ভট্টাচার্য। উনি কি বলেছেন? তাহলে আগে আমরা তাকে পরিচয় দিলাম, কারণ তাকে আমরা কোট করছি এবং উনি একটা রিলায়েবল সোর্স। এখন তো আমরা ইকোনমিক রিভিউকে আগে কোট করতে পারছি না, কারণ ফার্স্টেই তো বলে নিয়েছি এখানে ডেটা অ্যানোমালি আছে, বা ডেটার মধ্যে কি আছে, ডেটা সব কিন্তু আমাদের কি না, সব ডেটা কিন্তু আমাদের অথেন্টিক ডেটা বলে আমরা এই মুহূর্তে নিতে পারছি না। আমরা আমাদের যারা যারা গভর্ন করছে আমাদেরকে, তারা বলছে যে এখানে কি ডেটার মধ্যে ম্যানিপুলেশন আছে, এই জন্য তাহলে কি আমাদের ক্রেডিবল সোর্স লাগবে। ক্রেডিবল সোর্স হিসেবে পত্রিকা কোট না করে কি করতেছে, দেখেন যে ওই অর্থনীতির আমার অব্যবস্থাপনার শ্বেতপত্রের দায়িত্বপ্রাপ্ত তাকেই কোট করছি আমরা, যে দেবপ্রিয় ভট্টাচার্য, হুই ইজ, তার পরিচয়টা দিলাম, উনি কে, হুই ইজ ইন চার্জ অফ প্রডিউসিং এ হোয়াইট পেপার। হোয়াইট পেপার মানে বাংলায় বলা হয় শ্বেতপত্র, শ্বেতপত্র মানে রিপোর্ট। ধরেন আপনি কি কি অপরাধ করেছেন, বা আপনি কি কি ধরেন আপনি দায়িত্বের বরখেলাপ করেছেন, বা যে কোনো অ্যাক্টিভিটি আপনি করেছেন, এই জিনিসটার উপর কি হবে, এইটা নিয়ে তার উপর কি একটা রিপোর্ট দেওয়া হবে, এইটাকে বলা হয় হচ্ছে শ্বেতপত্র, ঠিক আছে, বা হোয়াইট পেপার। তাহলে দেখেন, ডকুমেন্টিং দ্য ইকোনমিক মিসম্যানেজমেন্ট অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট স্টেটেড দ্যাট, মানে উনি বলেছেন, কি বলেছেন, দ্যাট দে লেফট বিহাইন্ড, দে মানে কারা, প্রিভিয়াস গভর্নমেন্ট, দে লেফট বিহাইন্ড 18.36 ট্রিলিয়ন টাকা। এই যে এক্সাক্ট ফিগারস এতক্ষণ কোনটা কোট করিনি, ফিগার যেটা কোট করব ওইটা সর্বাপেক্ষা প্রাসঙ্গিক হতে হবে। যেমনটা আমরা গাইডলাইন ক্লাসে বলেছি, সব সময় ডেটা আমাদের জন্য নেসেসারি না, বাট যখন প্রাসঙ্গিক ডেটা পাবো সেটা অবশ্যই আমাদের ইনপুট দিতে হবে। স্পেশালি যখন আমরা ইকোনমিক কোনো টপিক নিয়ে আমরা লিখবো, বা অর্থনীতির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাপার নিয়ে লিখবো, তখন যদি প্রাসঙ্গিক এবং আপডেটেড ডেটা বা ইনফরমেশন আমাদের জানা থাকে, সেটাকে আমরা অবশ্যই কি করব, অবশ্যই সেটাকে আমরা উপস্থাপন করব, ঠিক আছে। কোটেশন কখনোই মুখস্থ করে লেখা লাগে নাই বোন, পার্থসাথী দে, আপনি যেটা লিখেছেন ভাই বা বোন, হ্যাঁ, কি কোটেশন মুখস্থ করে যারা লিখেছে তারা কয়জন, ওই যে বললাম কম মন্দ লিখে চাকরি পাওয়ার মধ্যে হয়তো পড়ে। হ্যাঁ, আমি নিজে আমার বিশেষ ক্যারিয়ার হওয়ার জার্নি যদি বলি, আমার 50 নাম্বারের এসে আমি বারবার বলেছি, যারা পূর্বে স্টুডেন্ট জানেন, আমি 7 পেজ প্লাস অ্যারাউন্ড 7.5 পেজের মতো লিখেছিলাম। ওখানে কোনো কোটেশন ছিল না, ওখানে আমি কোনো টেবিল দিতে পারি নাই, ওখানে হয়তো দেখা যাচ্ছে রেমিটেন্সের মতো একটা বিষয় নিয়ে লিখেছিলাম, শুধু ওই রানিং ফিনান্সিয়াল ইয়ারে রেমিটেন্সের হিসাব কি ছিল আর তার পূর্বের ইয়ারে কি ছিল, এই দুইটা ডেটা শুধু আমার মনে আছে আমি দিতে পেরেছিলাম। তাহলে কি দেখে নাম্বার দিয়েছে, হয়তো ডেফিনেটলি ওই সেন্টেন্স মেকিং স্কিল বা আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আমার ভাষাগত দক্ষতা, এবং দুই হচ্ছে ওই কন্টেন্ট সম্পর্কে আমি জানি কিনা, রেমিটেন্সের প্লাস মাইনাস এই ব্যাপারগুলো আমি বুঝি কিনা, এটা কেন দরকার, কেন এটা কম আসতেছে, এই ব্যাপারগুলা। সো ওই আপনার কোটেশন যদি আপনার কাছে মনে হয় কোন একটা স্পেসিফিক বিষয়, মানে আপনি ইকোনমির কোন একটা কিছু নিয়ে লিখতেছেন, লেখার সময় খুব এই যে আপনি খুব রেলেভেন্ট একটা কোটেশন আছে, দিতে পারেন, বাট কোটেশন দিলে আপনাকে ভালো মার্ক দিবে, এটা খুবই ক্লিশে, খুবই মানে কি বলবো আসলে একদম গতানুগতিক এবং খুবই পুরাতন মানে ধ্যান ধারণার মানে একটা কি বলবো আসলে প্রতিফলন এটা। হ্যাঁ, এগুলো কখনো বাধ্যতামূলক ছিল না, বা এবং কখনো এগুলো হবেও না, ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। ওগুলো হচ্ছে আপনার কি অপশনাল, এগুলো হচ্ছে অপশনাল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। দেখেন এখন আমরা বলছি, কি বলতেছি দেখা যাক। দেবপ্রিয় ভট্টাচার্য, হু ইজ ইন চার্জ অফ প্রডিউসিং এ হোয়াইট পেপার ডকুমেন্ট, তার কথা তাহলে কি বলেছে উনি, স্টেটেড দেয়, উনি কি বলেছেন, দে লেফট বিহাইন্ড এত ট্রিলিয়ন টাকা, বাংলা কত, এবং ডলারে যদি বলি 153 বিলিয়ন, তাই না, 153 বিলিয়ন, 1 বিলিয়নে কত হয়, 1 বিলিয়নে কত হয় জানেন তো, 100 কোটি নাকি, তাহলে আপনার 153 বিলিয়নে কত হয়, এত চিন্তা করেন, এত কোটি ডলার, এটা অফ লোকাল অ্যান্ড ফরেন ডেট
অ্যাজ অফ ডিসেম্বর 2023, মানে ডিসেম্বর 2023 সাল পর্যন্ত যে হিসাব, সেই হিসাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছেন যে প্রিভিয়াস যে অ্যাডমিনিস্ট্রেশন তারা কি করেছে, অলমোস্ট 18.36 ট্রিলিয়ন টাকা, বা যদি ডলারে বলি 153 বিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে। এটা কিন্তু আমাদের লোকাল এবং হচ্ছে ফরেন ডেট, লোকাল এবং ফরেন না বলে আপনি বলতে পারেন ইন্টারনাল এবং এক্সটার্নাল ডেট, এটাও বলতে পারেন। অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ উৎস এবং বহিস্থ উৎস থেকে কি পরিমাণ দেওয়া হয়েছে, আমাদের ঋণ নেওয়ার পরিমাণটা কত সিগনিফিকেন্ট, বুঝতেই পারছেন। তাহলে এটা তো অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এত ঋণ, ঋণ মানেই তো কি করতে হবে, আপনাকে পরিশোধ করতে হবে। ব্যক্তি কিন্তু কোনো ঋণ পায়নি, ঋণ নিয়েছে কে, দেশ। এগুলো আমি দেখেছি, এগুলো পরে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তুমি বলো ক্লাস শেষে রিপ্লাই দেওয়া হচ্ছে, দেখেন তো দেখেন তারপর কি বলছি, দ্যাটস ইকুয়াল টু দা, দেখেন এখানে একটা খুব আউটস্ট্যান্ডিং একটা কি কোরিলেশন করা হয়েছে, দেখেন দ্যাটস ইকুয়াল, অর্থাৎ এই যে ফিগারটা, এই ফিগারটা প্রায় অলমোস্ট ইকুয়াল, প্রায় সমান কিসের, টু দা ন্যাশনাল বাজেট ফর 3 ফিসক্যাল ইয়ার্স। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, প্রায় 3টা অর্থ বছরের বাজেটের সমমূল্যের বা মানে কি সমান হচ্ছে এই ফিগারটা। মানে 3 বছরে আমরা যদি বাজেট দিই, ওই বাজেটের যদি আমরা সমতুল্যতা চিন্তা করি, সেই সমতুল্য পরিমাণের কি আছে বা সমান পরিমাণের কি আমাদের ঘাড়ে এখন ইন্টারনাল বা এক্সটার্নাল ডেট আছে। তাহলে এই ডেট রিপে করাটা আমাদের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস, তাই না। তারপর কি, ডিভ্যালুয়েশন অফ টাকা হ্যাজ ট্রিগার্ড দ্য প্রবলেম টুয়ার্ডস এ নিউ হাইট। এখন আবার কি হয়েছে দেখেন, আমাদের মুদ্রার যে অবমূল্যায়ন হচ্ছে, টাকা যে অবমূল্যায়ন হচ্ছে, এই কারণে কি এই সমস্যা কিন্তু আরো বেশি প্রকট হয়ে গিয়েছে। কেন? কারণ ঋণ, আমি কিন্তু বেসিক ক্লাসে বলেছি, ঋণ ধরেন আপনি তো ঋণ নিয়েছেন ডলারে, তো আপনি ঋণ নিয়েছেন 10 বছর আগে, 10 বছর আগে হয়তো ডলারের রেট ছিল, $1 ছিল 80 টাকা। তার মানে আপনি টাকার অঙ্কে যখন চিন্তা করছেন, কেউ যদি আপনার কাছে 1 টাকা পায়, তার মানে আপনাকে কি 80 টাকা যদি আপনি ইনকাম করেন বা আপনি আহরণ করেন, 80 টাকা দিয়ে আপনি $1 শোধ করতে পারবেন, 80 টাকা দিয়ে আপনি ডলার হিসেবে আপনি $1 শোধ করতে পারবেন। তো সেই প্রেক্ষিতে চিন্তা করেন, 10 বছর আগের নেওয়া ঋণ বর্তমানে ডলার রেট কত, প্রায় 120 টাকা। তার মানে হচ্ছে আপনি কি এই $1 আপনার ঋণ তো আর পরিশোধ করেন নাই, আগের ঋণ $1 ছিল, এখন $1, কিন্তু আগের হিসাবে যেখানে আপনার 80 টাকা ইনকাম করলেই চলতো বা 80 টাকা দিলেই হতো, 80 টাকার বোঝা ছিল, সেই বোঝাটা কিন্তু এখন হচ্ছে কি আপনার কি হয়ে গেছে, সেই বোঝাটা এখন হয়ে গেছে 120 টাকার। তার মানে আমাদের মুদ্রা যত অবমূল্যায়িত হচ্ছে, আমাদের টাকা যত দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের এই কি এই ডেট অ্যামাউন্টটা কিন্তু তত বেশি কি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এরপর দেখেন আমরা কি বলছি, ডার্থ অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, অর্থাৎ বৈদেশিক মুদ্রার আমাদের যে বৈদেশিক মুদ্রার যে মজুদ, এই মজুদটা বৈদেশিক মুদ্রার পরিমাণটা যে কি হচ্ছে, বৈদেশিক মুদ্রার পরিমাণটা যে ডিপ্লিট করছে বা এটা যে কি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা যে কমে যাচ্ছে বা এটার যে একটা দৈন্য দশা, সেটা কেন? তো তাহলে আমরা মূল পয়েন্টিং গুলা করি। দেখেন আমরা কিন্তু আইডিয়া জেনারেশন ক্লাসে আমরা কোরিলেশন দেখিয়েছি যে কিসের সাথে কিসের রিলেশন, কিসের সাথে কিসের রিলেশন। তাহলে দেখেন, তাহলে ফার্স্টে যদি আমরা বলি এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট, তাই না, কারণ সরাসরি আমাদের ফরেন রিজার্ভের মধ্যে হিট করে কোন ফিগার গুলা, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জানি। তাহলে আমরা কি বলছি দেখেন, ডিসরাপশন টু এক্সপোর্টস, অর্থাৎ আমাদের রপ্তানিতে যে ডিসরাপশন, রপ্তানিতে যে বিভিন্ন কারণে বাধা, হ্যাভ পুট স্ট্রেইন অন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। রপ্তানি যে বিভিন্ন সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো কি করতেছে, বিভিন্ন দেশে আমাদের ওয়ার্ক অর্ডার মানে কি দেখা যাচ্ছে ক্যান্সেল হয়েছে, বা আরো এছাড়া আরো বিভিন্ন পলিটিক্যাল বা হচ্ছে আপনার ইকোনমিক বিভিন্ন ধরনের প্রবলেম রাইজ করছে। এই কারণে কি, হুইচ হ্যাড অলরেডি স্লাম্পড বিফোর দ্য কারেন্ট ক্রাইসিস, বর্তমান সংকটের পূর্বেই আমরা দেখেছি রপ্তানিতে কিন্তু একটা ডাউনফল শুরু হয়েছে, বা রপ্তানিতে আমরা কি দেখেছি, রপ্তানিতে আমরা একটা ডাউনফল দেখেছি বা রপ্তানিটা আমরা কমে যেতে দেখেছি, তাই না। বাট দ্য ইম্পোর্ট নাম্বারস আর ফায়ারিং ইন অল সিলিন্ডার্স, চাইলে আপনি সহজ লাইন লিখতে পারতেন যে ইম্পোর্ট ইজ ইনক্রিজিং, এভাবে বলতে পারতেন আপনি চাইলে। তো এখানে মূল বক্তব্যটা কি বলেছে, বাট দ্য ইম্পোর্ট নাম্বারস আর ফায়ারিং ইন অল সিলিন্ডার্স, মানে একটা ফ্রেজের ইউজ করে একটু ক্যাচি করার চেষ্টা করা হয়েছে যে রপ্তানি কমতেছে কিন্তু ইম্পোর্ট তো আমার কোনোভাবে থেমে নাই, ইম্পোর্ট তো ক্রমবর্ধমান, ইম্পোর্ট তো ক্রমবর্ধমান পর্যায়ে আছে, তাই না। এই ব্যাপারগুলো দেখতে হবে। তারপর দেখেন রেমিটেন্স, রেমিটেন্সটা কি, রেমিটেন্সটা একটা চ্যালেঞ্জ আহরণ, রেমিটেন্স আহরণটা বৃদ্ধি করা, রেমিটেন্সের লেভেলটাকে স্টেবিলাইজ করা, এটাকে মানে স্টেবল রাখা, রেমিটেন্স ম্যাক্সিমাইজেশন করা তো আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস, তাই না। এই জন্য দেখেন ব্যাপারটা আমরা বুঝি, ইনফর্মাল চ্যানেল ট্রানজাকশনস এন্ড আনস্কিলড ওয়ার্কফোর্স হ্যাভ অলওয়েজ বিন দ্য মেজর অ্যাক্টরস ফর লো রেমিটেন্স কালেকশন। এটা কিন্তু আমরা বেসিক ডেভেলপমেন্ট ক্লাসে বলেছি যে আমাদের যে কি অবৈধ পথে যে লেনদেন গুলা হয় বা আনঅফিসিয়াল চ্যানেলে যে ট্রানজাকশন গুলা হয়, হুন্ডির মাধ্যমে যে ট্রানজাকশন গুলা হয়, এই হুন্ডির মাধ্যমে ট্রানজাকশন হওয়ার কারণে আমাদের কি ব্যাংকের মাধ্যমে কি যে আমাদের যে অফিসিয়াল চ্যানেলে ট্রানজাকশন না হওয়ার কারণে, অফিসিয়াল চ্যানেলে আমাদের অ্যামাউন্ট গুলো না আসার কারণে আমরা কিন্তু রেমিটেন্স হিসেবে ওই ফিগারটাকে দেখাতে পারি না।
এই কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে, আমাদের ইনফর্মাল চ্যানেল ট্রানজাকশনের কারণে আমাদের রেমিটেন্সটা কি হয়, কমে যায় হুন্ডির কারণে। এছাড়া আনস্কিলড ওয়ার্কফোর্স, যে শ্রমিক, আমাদের যারা প্রবাসী আছে সেই প্রবাসীরা অধিকাংশ ক্ষেত্রেই থাকে আনস্কিলড বা লেস স্কিলড বা অদক্ষ। সো অদক্ষ শ্রমিকদের কারণে কি হয়, আমরা অধিক মাত্রায় কি প্রবাসী আয় কিন্তু আহরণ করতে পারি না। তাহলে এটা বড় চ্যালেঞ্জ। তাহলে এইগুলাই কি দ্য মেজর অ্যাক্টরস ফর লো রেমিটেন্স কালেকশন। দেখেন এই দুটো ক্ষেত্রে আমরা একটা জিনিস রেখেছি, কি বলেছি, লেটেস্ট এন্ড কারেক্টেড কি ডাটা ইনপুট। অর্থাৎ এইটা যখন খাতার মধ্যে আমরা তুলবো, যখন আপনি রেডি রাখবেন, আপনাকে লেটেস্ট, ওই যে বললাম প্রেজেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্টের অনেক টপিকই লেখা সম্ভব বোন। হ্যাঁ, তো দেখেন আমরা যদি আলাদা করে বলি যে এইখানে কি আমরা যখন মানে গভর্নমেন্ট তো এখন থেকে আলাদা করে তাদের পক্ষ থেকে রিয়েল ফিগার্স গুলা বা এখন দায়িত্বপ্রাপ্ত মানে রপ্তানির খবর আমরা যেখান থেকে পাই ইপিবি, ঠিক আছে, এছাড়া আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো পাই তাদের থেকে আমরা এই ডেটাগুলো পাচ্ছি না। সো লাস্ট কারেক্টেড ডেটা ইনপুট, আপনি এই জিনিসটা লিখে রাখলেন, রেডি করে রাখলেন, খাতার মধ্যে থাকলো, আপনার কাছে থাকলো, পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনি তো পত্রপত্রিকা সবসময় পড়াশোনার মধ্যেই থাকবেন, যে তথ্যটা রেলিভেন্ট এক্সপোর্ট নিয়ে লেটেস্ট যে ডাটাটা ওইটা আপনি ইনপুট দিয়ে রাখবেন। কারণ এটা আপনি বলবেন যে এক্সপোর্টের অবস্থাটা এই, ইম্পোর্টের অবস্থাটা, ইম্পোর্টের পরিমাণটা এই। এখন আমরা দিতে পারছি না, ওই যে ফার্স্টেই বলেছি ডেটার মধ্যে কি ম্যানিপুলেশন হয়েছে বা ডেটা অ্যানোমালি আছে, এজন্য রেমিটেন্সের ক্ষেত্রে সেম কথা বলেছি, আমরা কি ওই টাইপের ডেটাগুলো আমরা এখানে দিব। সেম থিং গোজ ফর লো এফডিআই বা অল্প মাত্রায় কি আমাদের বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সেই একই বিষয়টা কিন্তু কার্যকর। দ্য এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্লো, আমাদের দেশে যে বৈদেশিক বিনিয়োগ আসতেছে কি ইজ ভেরি লো টু সে দ্য লিস্ট, মানে এটা কি খুবই কম, যদি কম করেও বলি তার মানে খুব কম। কেন? ডিউ টু ল্যাক অফ গুড গভর্নেন্স, সুশাসনের অভাবের কারণে। সুশাসন নাই মানে কি দুর্নীতি আছে, এখানে ব্যবসার অনুকূল হয়তো পরিবেশ নাই, আমরা এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিক্রিজ অফ প্রোডাকশন, এফডিআই যদি আমাদের কম হয়, আমরা তো পড়েছি বৈদেশিক বিনিয়োগ যদি না আসে নতুন করে কি হবে না, শিল্প কলকারখানা কম হবে এবং সেখানে উৎপাদন কমে যাবে। প্রোডাকশন কমে যাওয়া মানে কি এক্সপোর্ট কমে যাওয়া, ইম্পোর্ট বেড়ে যাওয়া, এগুলো আমরা পড়েছি। অ্যান্ড ইনক্রিজ অফ আনএমপ্লয়মেন্ট, বিনিয়োগ যত কম হবে, বৈদেশিক বিনিয়োগ যত কম আসে তত কিন্তু বেকারত্ব কিন্তু তত বৃদ্ধি পায়, তাই না? তাহলে এগুলো তো আমাদের ম্যাসিভ ইকোনমিক টার্মোয়েল আমাদের সামনে। সো দিজ আর দ্য থিংস দ্যাট উই কান্ট অ্যাভয়েড, এবং এগুলাকে অবশ্যই উই নিড টু মেক শিওর দ্যাট উই আর কিপিং দিস পার্টিকুলার ফ্যাক্টরস ইন আওয়ার মাইন্ড হোয়াইল রাইটিং ইন দ্য রিয়েল এক্সাম। সো একটা পার্টিকুলার কন্টেন্টের প্রতি আমরা বেশি ড্রিভেন না হয়ে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু স্পেসিফিক মানে টপিকগুলোকে আমাদের পয়েন্ট আউট করতে হবে। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে এক্সাম হলের টাইম কনস্ট্রেইনটা। সো ওই কনস্ট্রেইনটাকে যখন আমরা আমলে নিচ্ছি এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, মানে এইটা কিন্তু আমাদের উপর ইম্পারেটিভ হয়ে যাচ্ছে যে আমরা অবশ্যই সেই টাইমের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কন্টেন্ট ক্যাটার করা কার বিফোর দ্য এক্সামিনার। সো এইটা কিন্তু আমাদের অবশ্যই নিশ্চিত করতে হচ্ছে। তাহলে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের কথা, আমাদের রেমিটেন্সের কথা, আমাদের লো এফডিআই এর কথা, এই তিনটা জিনিস কিন্তু কি কমপ্লিমেন্ট করবে কোন ব্যাপারটাকে, আমাদের ডার্থ অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা আমাদের বৈদেশিক মজুদের যে অবমূল্যায়নটা সেই ব্যাপারটার ক্ষেত্রে, ঠিক আছে? তো যারা জুমে কানেক্টেড আছেন প্লিজ লিভ ইউর কমেন্ট যে আপনারা আসলে বুঝতে পারছেন কি, যারা জুমে আছেন আমাদের সাথে, ওকে প্লিজ লেট আস নো। পয়েন্টগুলো সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হচ্ছে, এবং আমরা যে আইডিয়া জেনারেশন করেছি যে সেশনগুলো থেকে, ওই সেশনগুলো কেন খুব ক্রুশাল ছিল আমাদের এই প্রিপারেশনটার জন্য, সেটাকে আপনারা রিলেট করতে পারছেন কিনা, বিকজ এই কোরিলেশনটা খুবই জরুরি, খুবই জরুরি, ঠিক আছে? আনলেস এন্ড আনটিল আপনি এই কোরিলেশনটা করতে পারছেন, আপনি কোথায় থেকে কি বলছেন না বলছেন এগুলা কিন্তু কোনোভাবেই কি হবে না, কোনোভাবেই কিন্তু সেন্সিবল হবে না। ইয়েস, থ্যাঙ্কস ফর ইয়োর কমেন্ট। অনেকেই কমেন্ট, যারা জুমে আছেন প্রত্যেকেই কমেন্ট করছেন। সো উই ওয়ান্ট ইউর পার্টিসিপেশন। দেখা যাক। এনিওয়েজ, এখন আমরা কথা বলি, এখন আমরা যেটা বলেছি লো ট্যাক্স টু জিডিপি রেশিও, এইটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস। এইটা নিয়ে অনেকে মানে কম কথা বলি বা হাইলাইট কম করি। দেখেন জিডিপি তো আলাদা করে আপনারা বুঝেন, জিডিপি নিয়ে খুব বেসিক ডিসকাশনের দরকার নাই। যদি আলাদা করে কোয়েরি থাকে আমরা আইডিয়া জেনারেশন একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন রাখবো বলেছি, সেখানে আমরা আরো স্পেসিফিক ভাবে এই পয়েন্টটাকে না লেটেস্ট কারেক্টেড ডাটা, এইটা এক্সাম কপিতে আপনি কেন লিখবেন, এইটা কোনোভাবে এক্সামে লিখবেন না। আমরা কি বলেছি, আপনি ইউ গট মি রং, আমরা যেটা বলেছি আমরা এখানে ওই লেটেস্ট কারেক্টেড ডাটাটাকে ইনপুট দিব। অর্থাৎ সিন্স প্রেজেন্ট গভর্নমেন্ট কোনো পাবলিকেশন তো দেয় নাই, তাদের পক্ষ থেকে তো আমরা মানে রিয়েল কোনো ডেটা বা তাদের স্টেটমেন্ট, তাদের এন্ডোর্স করা কোনো ডেটা তো আমরা এখনো পাচ্ছি না। তো ধরেন আপনি পরীক্ষার 2 মাস পরে দিবেন, এইটা তো আপনার একটা ডেমো, এই ডেমোটা আপনার কাছে আছে। নাও হোয়াট ইউ নিড টু ডু, যখন দেখা যাচ্ছে আপনি কি করছেন,
আপনি কোন একটা রিয়েল এক্সাম অ্যাপ্রোচ করছেন, ওই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আপনি তো পত্রপত্রিকা পড়ছেন, ওই সর্বশেষ যে ডেটাটা আছে, আমি যেটা বুঝিয়েছি ওই লেটেস্ট এবং বর্তমান গভর্নমেন্টের দ্বারা এন্ডোর্সড ওই ডেটাটাকে আপনি এখানে এন্ডোর্স করবেন, যে এখন এক্সপোর্টের অ্যামাউন্ট হচ্ছে এত, বা এক্সপোর্টের কি ইম্পোর্টের অ্যামাউন্ট হচ্ছে এত, আমি এটা বুঝিয়েছি। আপনি এটা লিখবেন কেন? এটা তো এমন হয়ে গেল, ওই যে দেখেন না, খুব এটা অবশ্য খুব ক্লিশে হয়ে গেছে, ওই যে বার্থডে কেক অর্ডার করে লিখে দেয় যে কি কোনো নাম লিখবেন না, তো অনেকে ওই কেকের উপর লিখে দেয় কোনো নাম লিখবেন না, খুব মানে ইজি একটা ট্রল, ব্যাপারটা এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, গট ইট, ওকে। তো এই জন্য রেখেছি আমরা ওই যে বললাম উই নিড ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, আমাদের সেই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু ম্যান্ডেটরি। সো নাও সি লো ট্যাক্স টু জিডিপি রেশিও, এটা কিন্তু আরেকটা ক্রুশাল জায়গা। ব্যাপারটা কি? ট্যাক্স টু জিডিপি, তার মানে ট্যাক্সের পরিমাণ কি ওপরে আর জিডিপি কোথায়? নিচে। রেশিও মানে তো অনুপাত, ম্যাথের ক্লাস তো করছেন বা করেন আপনারা। ট্যাক্স টু জিডিপি মানে কি? আমরা টোটাল জিডিপির থাকবে কোথায়? নিচে, আর উপরে আমরা কোন জিনিসটাকে নিচ্ছি? আমাদের টোটাল ট্যাক্স অ্যাকোয়ার, আমরা টোটাল যে ট্যাক্সটাকে আমরা আহরণ করছি। তাহলে এই ট্যাক্স টু জিডিপি রেশিওর যে বিষয়টা আছে, এই রেশিওটা দ্য হায়ার দ্য নাম্বার, অর্থাৎ আপনি জিডিপি দেখেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ধরেন আপনার জিডিপি হচ্ছে 5, জিডিপি হচ্ছে 5 টাকা, আর ট্যাক্স হচ্ছে আপনার 1 টাকা, আর ট্যাক্স হচ্ছে 2 টাকা। 5 টাকা জিডিপি, ট্যাক্স পেলেন 1 টাকা, আর 5 টাকা জিডিপির মধ্যে ট্যাক্স পেলেন 2 টাকা। ইন্ডিভিজুয়ালি ফ্র্যাকশন হিসেবে, ভগ্নাংশ হিসেবে 1/5 বড় নাকি আপনার 2/5 বড়? 2/5 বড় না 1/5 বড়? অবভিয়াসলি কোনটা বড়? বলেন কোনটা বড় দেখি? 5 ভাগের 1 ভাগ বড় না 5 ভাগের 2 ভাগ বড়? অবশ্যই 5 ভাগের 2 ভাগ বড়। অর্থাৎ হাই ট্যাক্স টু জিডিপি রেশিও মানে কি? আপনাকে যদি এই ট্যাক্স টু জিডিপি রেশিওটা বাড়াতে হয়, তার মানে কি? তার মানে আপনাকে রেভিনিউ কালেকশন, মানে আপনাকে ট্যাক্স কালেকশনটা বাড়াইতে হবে। অর্থাৎ আপনি ট্যাক্স আহরণ বাড়াচ্ছেন। ট্যাক্সটা কি? আগের দিনে রাজারা যেমন খাজনা আহরণ করত, এটাকে চিন্তা করতে হবে সরকারের যে ইনকাম, এটাকে আমরা বলি রেভিনিউ। এই রেভিনিউটা আসে কিসের মাধ্যমে? বিভিন্ন ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে। যেমন ট্যাক্স ওয়ান টাইপ অফ, মানে যদি আমরা বলি ইনকাম ট্যাক্স আছে, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। আপনি আপনার হোল্ডিং ট্যাক্স দেন আপনার নিজস্ব বাসস্থানের জন্য, স্থায়ী ঠিকানার জন্য, এগুলো এক ধরনের প্রত্যক্ষ কর। আবার ভ্যাট দিতে হয়, তাই না? বিভিন্ন পণ্যের কি আপনার মূল্য সংযোজিত কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এগুলো আবার আলাদা। আপনাকে কোনো পণ্যর আমদানি করতে হলে আপনাকে ডিউটি বা শুল্ক দিতে হয়। ব্যাংকে যখন অ্যাকাউন্ট মেইনটেইন করেন, আফটার সার্টেন পিরিয়ড 6 মাস বা ইয়ারলি বেসিসে আপনাকে একটা এক্সাইজ ডিউটি দিতে হয়, ওগুলা শুল্ক। এই সব কিছু হচ্ছে সরকারের কি? রাজস্ব আহরণের মাধ্যম। সরকার, এগুলাই হচ্ছে সরকারের রাজস্ব বা সরকারের ইনকাম। আমরা যে বিভিন্ন সময় বলি অভ্যন্তরীণ উৎস থেকে আয়, সেটাই হচ্ছে এগুলো, এই ট্যাক্স, ভ্যাট, এগুলোর কালেকশনকে এগুলো আমরা বলি। সো টু কাট দ্য লং স্টোরি শর্ট, আমরা যদি মূল পয়েন্টে থাকি, আমাদের কি এই লো ট্যাক্স টু জিডিপি রেশিওটাকে হায়ার এন্ডে নেওয়াটা হচ্ছে আমাদের একটা টার্গেট, এটা একটা চ্যালেঞ্জ। এই লো ট্যাক্স টু জিডিপি রেশিওটা এক্সিস্টিং গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের জন্য একটা মেজর চ্যালেঞ্জ। সো এইটাকে আমাদের ওভারকাম করার জন্য ইস্যুকে আমরা একটু কোট করছি, এগুলো একদম এক্সাক্ট ডেটা। এই ডেটাগুলো প্রেজেন্টেড, কে প্রেজেন্ট করেছেন? প্রিভিয়াসলি আমরা যাকে কোট করেছি, ওই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যার কথা বলেছি, যিনি একটা ওই যে হোয়াইট পেপার বা শ্বেতপত্র রচনা করছেন, ওনার কথাটা বলেছি। উনি কি বলছে? বাংলাদেশ হ্যাজ এ 7.3% ট্যাক্স টু জিডিপি রেশিও, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে কি একদম কি সর্বনিম্ন যে কয়েকটা উদাহরণ আছে তার মধ্যে একটা আমরা, হ্যাঁ, অন্যতম আমরা। বলা হয়েছে দ্য রেশিও ইজ এস্টিমেটেড টু ইমপ্রুভ টু 8.8% ইন দ্য ফিসকাল ইয়ার এন্ডিং জুন 2025। 2025 সালের জুন মাসে যে আমার যে অর্থ বছরটা শেষ হবে, সেই সময় নাগাদ এটাকে ফোরকাস্ট করা হয়েছে যে 8.8% পর্যন্ত হিট করতে পারে। বাট ইটস স্টিল বিলো পার, মানে এটা যেখানে যাওয়া উচিত সেই তুলনায় এটা এখনো কম। তো এটা বলছি হুইচ ইজ স্টিল নট অ্যাবাভ পার। পার মানে হচ্ছে যতটুকু প্রয়োজন সেই পর্যায়টাকে বোঝানো হয় পার। প্রয়োজনীয় লেভেল বা প্রয়োজনীয় পর্যায়টাকে ইংলিশে শর্টকাটে বলে পার, ঠিক আছে? বল অ্যাবাভ পার মানে কি? যা দরকার তার থেকে বেশি। আর বিলো পার মানে কি? যা দরকার তার থেকে কম। কি বললাম? 2025 সাল নাগাদ আমরা ট্যাক্স জিডিপি রেশিওটাকে যেখানে হিট করাবো, সেটাও কি হুইচ ইজ মানে স্টিল নট অ্যাবাভ পার। এটাও কিন্তু আমাদের যে লেভেলটাতে হিট করা উচিত, যে প্রয়োজনটা মেটানো উচিত, সেই পর্যায়টা পর্যন্ত আমরা কি করতে পারছি না, যেতে পারছি না। ওকে, হোপফুলি এই পয়েন্টটাও আলাদা করে বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা যদি যাই, ইফ এ কান্ট্রি হ্যাজ, দেখেন এখন খুব চমৎকার একটা কথা বলা হয়েছে এই জায়গাটাতে, এগুলো একদম ফিক্সড লাইন্স। এগুলাও কিন্তু মানে মন মর্জি ক্রিয়েটেড, মানে আউট অফ নো ওয়্যার ক্রিয়েটেড কোনো লাইন্স বা কিন্তু কি না সেন্টেন্স, কিন্তু এগুলা না, কোনোভাবে কিন্তু এগুলা সেটা না, আপনাকে এটা বুঝতে হবে।
হ্যাঁ, তাহলে আমরা কি বলেছি, ইফ এ কান্ট্রি হ্যাজ 5% to 7% স্টেডি গ্রোথ, এই যেমন আমরা জিডিপি গ্রোথের কথা বলি 5 থেকে 7 যাই বলি, এই রেঞ্জের মধ্যে তো আমাদের জিডিপি গ্রোথ ওঠানামা করেছে। আগের গভর্নমেন্টের মত অনেক সময় 7ও আমরা কি করেছি, আমরা 7 আমরা ক্রস করে ফেলেছি অনেক সময়, তাই না? তাহলে কি, অ্যান্ড ইট ডাজ নট কালেক্ট ট্যাক্সেস, যদি একটা দেশের যদি আমরা বলছি প্রবৃদ্ধি হচ্ছে 5 থেকে 7%, প্রত্যেক বছর আমাদের জিডিপি বাড়তেছে 5% থেকে 7%, and it does not collect taxes, এবং এটা পর্যাপ্ত পরিমাণ ট্যাক্স আহরণ করতে পারতেছে না, which essentially means that, তাহলে এটার অর্থ কি, আমার গ্রোথ যদি আসলেই হয়ে থাকে কিন্তু আমার ট্যাক্স যদি না বাড়ে, তার মানে কি, গ্রোথ হওয়া মানেই তো আমার এখানে মানি জেনারেট হয়েছে কিন্তু আমার ট্যাক্স বাড়তেছে না, তার মানে আমি ট্যাক্স আদায় করতে পারতেছি না, তার মানে আমার এই টাকা পাচার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কোন একটা বড় ধরনের কি আছে, বড় ধরনের লুপহোল আছে, এইটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে কি, যে কয়জন ফেসবুকে আছেন, ঠিক আছে, প্লিজ লিভ ইউর কমেন্ট যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা যে ভিন্ন মাত্রার উপস্থাপনটা বা মূল পয়েন্টগুলোকে কিভাবে আমাদের আসলে হাইলাইট করতে হবে। আবার বলছি, এগুলা কোনোভাবেই একদম মানে আপনি মুখে মুখে যে টাইপের ব্যাপারগুলো দেখবে, মানে কি বলবো আসলে, মানে একদিন দেখে আমি পেরে যাব, ব্যাপারগুলো কোনোভাবে এরকম না, এবং আপনার উপস্থাপনায় এই ধরনের ভ্যারিয়েশন আপনাকে অবশ্যই আনতে হবে। ঠিক আছে, তার মানে কি, দেখেন যেটা বলতেছি, হুইচ এসেনশিয়ালি মিনস দ্যাট ইদার দ্য গ্রোথ ওয়াজ ফিকটিশিয়াস, অর্থাৎ হয় এই, যদি এই গ্রোথ হয় কিন্তু ট্যাক্স না বাড়ে, তার মানে হয় ট্যাক্স মিথ্যা, সরি গ্রোথ মিথ্যা, না আমার ট্যাক্স আদায় হচ্ছে না, সেটাই বলা হয়েছে। যেটা কি মিন করে, আমার 5 থেকে 7% গ্রোথ হচ্ছে কিন্তু আমার ট্যাক্স আহরণ বাড়তেছে না, তার মানে হুইচ এসেনশিয়ালি মিনস দ্যাট ইদার দ্য গ্রোথ ওয়াজ ফিকটিশিয়াস, অর্থাৎ হয় আমার এই প্রবৃদ্ধিটা কি ছিল, সন্দেহজনক ছিল বা বানানো ছিল, কল্পিত ছিল, অর দোজ হু বেনিফিটেড ফ্রম দ্য ইনকাম জেনারেটেড ফ্রম দ্য গ্রোথ, অথবা যারা এই প্রবৃদ্ধির ফলে যে ইনকাম হয়েছে এটা থেকে যারা বেনিফিটেড হয়েছে, ডিড নট কাম আন্ডার দ্য ট্যাক্স নেট, তারা এই ট্যাক্সের জালের মধ্যে পড়ে নাই, বা তারা ট্যাক্সের কি আওতায় তারা আসেনি। তার মানে কি, ট্যাক্সের আওতায় আসেনি মানে কি, তার মানে অবশ্যই সেটা কি, অবশ্যই অন্যভাবে চ্যানেলাইজড হয়ে গিয়েছে। তো সিমিলার সর্ট অফ ওয়েতে এলডিসি গ্রাজুয়েশন, এটা আমরা ইতোমধ্যে কথা বলেছি, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আমরা আমাদের বেসিক কনসেপ্টে কথা বলেছি। দেখেন কি, ওয়ান ক্রিটিক্যাল কোয়েশ্চেন ইজ ওয়েদার দ্য নেশন ইজ রেডি টু গ্রাজুয়েট ফ্রম বিং এ লিস্ট ডেভেলপড কান্ট্রি ইন 2026 আমরা গ্রাজুয়েট হওয়ার জন্য আসলে আমরা কি রেডি কিনা, এইটা হচ্ছে এখন একটা কি বেশ কি, মানে আমরা যদি বলি একটা বার্নিং কোয়েশ্চেন, এটা একটা আগ্রহ উদ্দীপক প্রশ্ন এটা, তাই না? এবং এখানে দেখেন আমরা খুব রিসেন্ট একটা ডেভেলপমেন্টকে আমরা এখানে ইনক্লুড করছি, দ্য ইউনাইটেড নেশনস। দেখেন, লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপিং নেশন হওয়ার সকল প্যারামিটারই কিন্তু আমরা ফুলফিল করেছি, এবং আমাদের অবজারভেশন রাখা হচ্ছে এবং বলা হয়েছে 24 সালের কি আমাদের দেখবে 26 সালে আমরা কি চূড়ান্ত আমরা স্বীকৃতি পাবো, এরকম কথাবার্তা আমাদের বলা হয়েছে। তাহলে দেখেন, দ্য ইউনাইটেড নেশনস রিসেন্টলি পোস্টপোন্ড দ্য সলোমন আইল্যান্ডস মুভ out of the LDC category following a change of government there and social chaos, এটা চেওস না, এটা উচ্চারণটা হচ্ছে কেওস, এটা নিয়েই বাংলা ভাষায় এই শব্দটা অ্যাডাপ্টেড হয়েছে অন্যভাবে। হ্যাঁ, কেওস, ওই বলেন না মানে কি কাইজা, হ্যাঁ কেওস, হ্যাঁ কেওস লেগেছে, ওই কেওসটার মূল উৎস হচ্ছে এটা কেওস, হ্যাঁ এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কেওস, হ্যাঁ নৈরাজ্য আর কি। হ্যাঁ, তাহলে কি বলা হয়েছে যে জাতিসংঘ কিন্তু রিসেন্টলি সলোমন আইল্যান্ড, তার কিন্তু এলডিসি থেকে গ্রাজুয়েট করার কথা ছিল, সে বের হয়ে যাওয়ার সব প্যারামিটার অর্জন করছে, তো ওই দেশের সরকার পরিবর্তন হয়েছে, এবং সরকার পরিবর্তন হওয়ার ফলে একটা কি হয়েছে, সামাজিক একটা নৈরাজ্য দেখা দিয়েছে, এই জন্য তারা কিন্তু চূড়ান্ত রেকমেন্ডেশনটা তারা পায়নি। এই জন্য এটা তো আমাদের একটা চ্যালেঞ্জ, এটা নিশ্চিত করা। গ্রাজুয়েশন তো ডেফিনেটলি একটা কি, এটা একটা স্বীকৃতি, তাই না? এবং এর পাশাপাশি এর সাথে অ্যাসোসিয়েটেড চ্যালেঞ্জ আছে। বাংলাদেশ ইজ স্টিল অ্যাবাভ অল দ্য 3 সেটস অফ ক্রাইটেরিয়া ফর গ্রাজুয়েশন। এখনো বাংলাদেশ যে 3টা ক্রাইটেরিয়া আছে গ্রাজুয়েট করার জন্য, সেই 3টা ক্রাইটেরিয়ারই কি বাংলাদেশ কিন্তু উপরে অবস্থান করতেছে, মানে কাঙ্ক্ষিত মাত্রায় বা কাঙ্ক্ষিত লেভেলে অবস্থান করতেছে। সের মধ্যে কি আছে, পার ক্যাপিটা জিএনআই, হ্যাঁ আমার হচ্ছে মাথাপিছু আয়, হিউম্যান অ্যাসেটস অ্যান্ড ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স, ঠিক আছে, মানে দুইটা জিনিস, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সও বলতে পারেন চাইলে আপনি শর্টকাটে, বা এটাকে আপনি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সও বলতে পারেন। জানেন আপনারা যারা এলডিসি নিয়ে পড়েছেন তারা এগুলো পড়েছেন। হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম, এগুলার মানে ভাষাগত রূপ হচ্ছে এরকম, পার ক্যাপিটা জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, হোয়াটএভার। তাহলে এই প্যারামিটার গুলা বাংলাদেশ কিন্তু এখনো ভালো অবস্থানে, বেশ ভালো অবস্থানে আছে। ওকে, এখন
নাজমা লানা, এগুলো কোন টপিকগুলো দেখতে হবে, এগুলো আমরা ক্লাস নিয়েছি আমাদের সিক্রেট গ্রুপে। এগুলো একটা কমেন্টের অ্যান্সার এগুলো দেওয়া ডিফিকাল্ট। বাংলাদেশের ওভারঅল ইকোনমিক পার্সপেক্টিভে কি কি টপিক দেখতে হবে আপনি আমাদের গাইডলাইন ক্লাসটা গতকালকেও নিয়েছি, গতকালকেও দেখবেন কি কি বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে ক্লাস নিয়েছি। হ্যাঁ, নাজমা লানা যিনি আছেন আপনি এই ক্লাসটা দেখতে পারেন, গতকালকের ক্লাসটা আমাদের ফেসবুক পেজে আছে, এছাড়া গেম চেঞ্জার ক্লাব আমাদের গ্রুপেও আছে, সেখানে দেখতে পারেন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কন্টেন্ট কোনগুলা সেগুলো নিয়ে আইডিয়া দিয়েছি। হ্যাঁ, গতকালকের ক্লাসটা যদি আপনি দেখেন আপনার অবশ্যই ধারণা হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশ স্টিল, তাহলে যেটা বললাম, তাহলে বাট কিন্তু বাংলাদেশ ইজ ওয়েটিং ফর স্টার্ন চ্যালেঞ্জেস। বাংলাদেশ বেশ কিছু চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। কেমন? যদি এলডিসি থেকে গ্রাজুয়েট আমরা করে যাই, আমরা বলেছি, আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সময় বলেছিলাম এলডিসি রিলেটেড। কেন? কারণ এখনো আমাদের অধিকাংশ পণ্য আমরা হাতে গোনা কয়েকটা দেশে কিন্তু আমরা রপ্তানি করি, মানে আমাদের মার্কেট কিন্তু খুব ছোট। তাহলে মার্কেট যদি ডাইভার্সিফাই করতে না পারি, এলডিসি থেকে গ্রাজুয়েট করার পর তো আমরা জিএসপি প্লাস সুবিধা মানে অদূর ভবিষ্যতে একদম কি আজীবনের জন্য পাচ্ছি না। তার মানে আমাদের এখানে সংকটের ব্যাপার আছে। এজন্য কি বলছি, এজন্য আমাদের কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে? ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা মেধাস্বত্ব আইন। এই যে এখন ওষুধ কিনে খাই, এই ওষুধ কিনে খাওয়ার জন্য ওষুধের ফর্মুলার আবিষ্কারককে আমাদের কোনো কি করতে হয় না, টাকা পয়সা দিতে হয় না। কিন্তু আমরা যদি আলাদা করে চিন্তা করতাম, মানে যখন আমরা ডেভেলপিং নেশন হয়ে যাব তখন কিন্তু আমাদের এগুলার কি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস গুলা কিন্তু আমাদের উপর আরোপ হবে। আপনি চাইলে নীলক্ষেত থেকে ফটোকপি বই কিনতে পারবেন না কোন একজন গ্লোবাল রাইটারের। আপনি চাইলেই কোনো একটা সফটওয়্যার জাস্ট পেন ড্রাইভের মধ্যে নিয়ে এসে আপনি ইনস্টল করতে পারবেন না। নানান ধরনের বার কিন্তু আসবে। অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে আপনার, তো আপনার অ্যাক্টিভিটিও তো সেরকম হতে হবে। আপনাকে কথায় কথায় কেউ সরকার কিন্তু ইনসেন্টিভ দিতে পারবে না, সরি মানে কি করতে পারবে না, সাবসিডি দিতে পারবে না বা ভর্তুকি দিতে পারবে না। কৃষি খাতে, তারপর জ্বালানি খাতে, এই সকল জায়গায় সরকার দিতে পারবে না, এগুলো কমিয়ে আনতে হবে। এবং ইতোমধ্যেই ট্রেন্ডগুলো শুরু হয়েছে, দেখবেন আইএমএফ বিভিন্ন পলিসি রিফরমেশনের কথা বলছে, তার মধ্যে এই ভর্তুকির পরিমাণ কমিয়ে নিয়ে আসা, সঠিক উপাত্ত প্রকাশ করা, এই ব্যাপারগুলো, এই শর্তগুলো কিন্তু আরোপ করা হয়েছে, তাই না? ফাইন্ডিং এ নিউ লেন্ডার ইজ অলসো ইন লাইন, অর্থাৎ নতুন একজন দাতা খুঁজে পাও, কিন্তু দাতা গোষ্ঠী খুঁজে পাও কিন্তু আমাদের জন্য একটা লাইনে অপেক্ষা করতেছে। মানে আমাদের এটাও একটা কিন্তু চ্যালেঞ্জ। কারণ পূর্বে আমরা এলডিসি ভুক্তর সুবিধা নিয়ে আমরা যাদের কাছে যেতে পারতাম ঋণ চাওয়ার জন্য, কিন্তু তাদের কাছে আমরা যেতে পারছি না। তো এই ব্যাপারগুলো অল্প কথাই পয়েন্টগুলো আমাদের এখানে আসতে হবে। দেখেন, ইনফ্লেশন এন্ড অ্যাসোসিয়েটেড প্রাইস হাইক, মূল্যস্ফীতি এবং তৎসংশ্লিষ্ট কি আমাদের কি পণ্য মূল্য বৃদ্ধি, তাই না? উইথ ইনফ্লেশন রেট সোয়ারিং, সোয়ারিং বলতে এখানে খালি রেখেছে কি আপনি একদম লেটেস্ট যে ইনফ্লেশন রেটটা দেওয়া হচ্ছে ওইটা আপনি দিয়ে দিবেন। কত পার্সেন্ট বলা হয়েছে, 10 পয়েন্ট সামথিং বা 9 পয়েন্ট সামথিং যেটা আছে ওইটা আপনি দিবেন, ঠিক আছে? উইথ দ্য ইনফ্লেশন রেট সোয়ারিং মানে সব এই যে বাড়ন্ত বা ক্রমবর্ধমান যে আমার মূল্যস্ফীতির যে হার, এই হারের ফলে অর্ডিনারি বাংলাদেশিস বা আপনি চাইলে অর্ডিনারি পিপলও দিতে পারেন, অর্ডিনারি বা আপনি শুধু দিতে পারেন যে সিটিজেন্স বা লো ইনকাম গ্রুপ অফ পিপল অথবা পিপল ফ্রম অল ক্লাসেস অফ কি লাইফ আর ফেসিং সিভিয়ার হার্ডশিপস। এই উচ্চ মূল্যস্ফীতির কারণে কি সাধারণ বাংলাদেশিরা কি করতেছে, তারা অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, সাচ এস কি রাইজিং প্রাইসেস, অর্থাৎ এই যে আপনার এই যে মূল্য বৃদ্ধিটা কি করে, ইরোড, ইরোড মানে ক্ষয় করে দেয়। কি ক্ষয় করে দেয়? পারচেসিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা। তার মানে মূল্যস্ফীতি কি করছে, সাধারণ বাংলাদেশিদের ক্রয় ক্ষমতাকে মানে কি ক্ষয় করে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। এসেনশিয়াল গুডস এন্ড সার্ভিসেস have become increasingly unaffordable, অর্থাৎ একদম জনগুরুত্বপূর্ণ বা আমাদের হচ্ছে কি সংবেদনশীল যে বিভিন্ন পণ্য এবং সেবা, এটা ইনফ্লেশনের কারণে কি হয়ে যায়, এটা আনঅ্যাফোর্ডেবল হয়ে যাচ্ছে। মানুষ এগুলোকে অ্যাফোর্ড করতে পারছে না, এগুলো ব্যয় সামলাতে পারছে না। ডিসপ্রপোর্শনেটলি এফেক্টিং লো ইনকাম হাউসহোল্ডস এন্ড এক্সকারভেটিং ইকোনমিক ইনইকুয়ালিটি। এই যে দেখেন, এই যে সবথেকে মারাত্মক লাইনটা এটার মধ্যে বলে দিচ্ছি, সব জায়গায় ব্যবহার করতে পারবো আমরা। যেটা কি করছে, এটা নিম্ন আয়ের মানুষের জীবনে কি করতেছে, এটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করতেছে এবং অর্থনৈতিক বৈষম্যটাকে বাড়িয়ে দিচ্ছে। এই যে বৈষম্য, ইনইকুয়ালিটি, অসমতার কথা বাড়িয়ে দিচ্ছি। এইখানে যদি আপনারা গাইডলাইন ক্লাসের মানে কথাটা মনে রাখেন, চাইলে এখানে বলে দিতে পারেন হুইচ ইজ বা বলতে পারেন ইট ইজ অলসো এফেক্টিং আস টু অ্যাচিভ দ্য এসডিজি গোল 10। এসডিজির 10 নম্বর গোলটা তো আমরা এতে অ্যাচিভ করতে পারতেছি না। কারণ কি, এসডিজি 10 নম্বর গোলে কি আছে, রিডিউসড ইনইকুয়ালিটি, অর্থাৎ আমাদের বৈষম্য দূর করতে হবে, তাই না? অসমতা দূর করতে হবে, তো সেইটা তো আমরা দূর করতে পারতেছি না, তাই না? তাহলে এসডিজি 10 কে যখন এখানে কোট করে দিবেন, ওই একজন লিখছেন উক্তি, তাহলে দিতে হবে না, তখন কিন্তু অটোমেটিক দেখবেন আপনার লেখার মান আরো কি হয়ে গেল, মান বৃদ্ধি পেল, শ্রী বৃদ্ধি পেল।
দ্য আনচেকড ইনফ্লেশন হ্যাজ লেড টু হাইটেন্ড কি লিভিং কস্ট, অর্থাৎ এই ইনফ্লেশনটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তার ফলশ্রুতিতে কি হয়, লিভিং কস্ট অর্থাৎ হচ্ছে জীবনযাত্রার খরচ, হ্যাঁ কি হয়ে যায়, আরো ব্যয়বহুল হয়ে যায়। মেকিং ইট ডিফিকাল্ট ফর ফ্যামিলিজ টু ম্যানেজ বেসিক এক্সপেন্সেস। এতে কি হয় যে পরিবার, বিভিন্ন সাধারণ পরিবার তারা কি করে, তারা তাদের মৌলিক চাহিদাই মেটাতে পারে না। এন্ড সেভিংস, এবং সেভিংস তো আপনার দূরের কথা, সেভিংস এবং তারা কি করতে পারে না, কোনো সঞ্চয় করতে পারে না। দেয়ার বাই স্ট্রেইনিং দেয়ার ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, যার ফলে তাদের সামগ্রিক জীবনযাত্রার মানটা কি হয়, ক্ষতিগ্রস্ত হয় বা মানটা কি হয়, অবনতি ঘটে। এখন এই যে আমরা লাস্ট আরেকটা জিনিস লিখতেছি, দেখেন আনস্টেবল ফিনান্সিয়াল বা ব্যাংকিং সেক্টর, এইটার ভিতরে একটা পার্ট নিয়ে লিখতে বললেই কিন্তু আমাদের জীবন শেষ। ইনফ্যাক্ট এই আনস্টেবল ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং সেক্টরে আমরা কিভাবে স্টেবিলিটি নিয়ে আসব, এই কোয়েশ্চেনটা, এইটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন একটা টপিক হিসেবে আমাদের সামনে চলে আসতে পারে। তাহলে দেখেন কি বলতে পারি, আমরা এগুলো নিয়ে কথা বলেছি যে আমাদের কি, যে সিভিয়ারলি হাই অ্যামাউন্ট অফ এনপিএল, অত্যন্ত উচ্চ মাত্রার খেলাপি ঋণ, অ্যাজ ওয়েল অ্যাজ মানি লন্ডারিং, এবং কি মানি লন্ডারিং বা মুদ্রা পাচার, এগুলো কি, এগুলো তো আর্থিক খাতে অস্থিতিশীলতার প্রমাণ। এগুলো কেন হয়েছে, অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ পলিটিসাইজিং ইনস্টিটিউশন, অর্থাৎ বিভিন্ন সংস্থাকে রাজনীতিকরণ, অ্যান্ড অ্যাবসেন্স অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। বেসিক রাইটিং এর ক্লাসে বলেছিলাম যে দুই কমার মাঝখানে যা থাকে তারা কিন্তু কি করে না, ভার্বের উপর কিন্তু আলটিমেটলি প্রভাব ফেলে না। দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সব থেকে আইডিয়ার একটা প্রমাণ এখানে বেসিক রাইটিং এর ক্লাসে পড়ানো হয়েছে। এই যে দুই কমার মাঝখানে যা আছে সেটা কার সম্পর্কে বলেছে, প্রথম কমার আগে যা বলা হয়েছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। দুই কমার মাঝখানের অংশটি যদি নাও থাকে, বাক্যের মৌলিক গঠনে কোনো পরিবর্তন হয় না। রিলেশন পেয়েছেন কিনা কমেন্ট, জুমে যারা আছেন জানান। এই জন্য এগুলার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এগুলার কি আছে, ইউজ আছে। চাইলে এখানে গুড গভর্নেন্স বলতে পারতাম, এটুকু তো আপনাদের শিখিয়েছি, উপস্থাপন ভঙ্গিতে এগুলো দেখাবো। যাহা গুড গভর্নেন্স, উহাই ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। আমাদের স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনের গ্রামারের সাথে কোরিলেশন ছাড়া যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলোতে আমরা এই এমন কিছু শব্দ শিখবো, এমন কিছু লাইন শিখবো যে লাইনগুলো পরীক্ষকেরা আমাদের লেখায় দেখতে চান, যে শব্দগুলো আমাদের থেকে শুনতে চান। ঠিক আছে, তাহলে কি, তাহলে হ্যাজ বিন এ মেজর সেটব্যাক, তাহলে সব থেকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে কোন জিনিসটা অর্থনৈতিক খাতের, আর্থিক খাতের বা ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা, এটা হচ্ছে উচ্চ মাত্রার এনপিএল বা নন পারফর্মিং লোন, এবং হচ্ছে আমাদের কি বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনীতিকরণ, হ্যাঁ, এবং হচ্ছে কি এই যে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ঘাটতি, এই ব্যাপারগুলা। অল্প কথা সব কথা বলে ফেলছি। দিস ইন্ট্রিগিং ফ্যাক্টরস, এই যে ভয়ঙ্কর যে বিষয়গুলা, হ্যাঁ, আর পোজিং এ থ্রেট অফ কমপ্লিটলি মেকিং আওয়ার ইকোনমি স্পাইনলেস। তাহলে আমরা বলি, যদি এই খেলাপি ঋণের পরিমাণ যদি বৃদ্ধি পেতেই থাকে, মানি লন্ডারিং বা মুদ্রা পাচার যদি এত বেশি চলতে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অর্থনীতি কি হয়ে যাবে, মেরুদণ্ডহীন হয়ে যাবে, স্পাইনলেস হয়ে যাবে, আমাদের অর্থনীতির কোমর বা মেরুদণ্ড ভেঙে যাবে। নাও ইটস হাই টাইম, এখন একটা খুব ক্রুশাল জায়গা, এই জায়গায় আমার যে স্টুডেন্ট ভাই বোনেরা আছেন, এইখানে হচ্ছে আপনাদের ইনপুট লাগবে। আমি তো পুরোপুরি আউটপুট দিচ্ছি, তাহলে আমরা তো কি আগে সমস্যাগুলোর স্বরূপ বললাম, মূল ইকোনমিক চ্যালেঞ্জগুলোকে আমরা কিন্তু ইতিমধ্যে হাইলাইট করে ফেলেছি। এখন আমরা কি, এখন আমাদের যেটা ক্রুশাল পার্ট, দ্য পাথ টু সলিউশন, সমাধানের পথটা কি, আর স্টেপস অলরেডি টেকেন বা স্টেপস টেকেন, কি পদক্ষেপ এখন নেওয়া হয়েছে, এই দুটো জিনিসকেও কিন্তু আমরা নোট করব। কম্প্রিহেন্সিভ আইটেমের নোটগুলো আমাদের একটু বড় হবে, আর যেগুলো ইন্ডিভিজুয়াল আইটেম সেগুলোর জন্য সর্বোচ্চ আমরা 1 পেজ 1.5 পেজ নোট করব। কোন স্টাইলে, এগুলো তো আমি রেডি করে আপনাদেরকে দেবই, আমি বলেছি। ঠিক আছে, তো আমি একটা ডেমো রেখেছি, এই জায়গাটাতে হচ্ছে আপনাদের কি, এখানে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি একটা ডেমো দিয়েছি, কি করতে হবে বলতেছি। আমি এই টপিকগুলোর সাথে রিলেভেন্ট একাধিক আর্টিকেল, একদম রিসেন্ট এবং গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশ নিয়ে প্রকাশিত আর্টিকেল, বাংলাদেশি প্ল্যাটফর্মে প্রকাশিত আর্টিকেল আমি আপনাদের সিক্রেট গ্রুপে কিন্তু শেয়ার করব এই কন্টেন্টের জন্য। এই ক্লাসের এইটা যে লাইভ স্ট্রিম হচ্ছে আপনাদের সিক্রেট গ্রুপে, ওইটার নিচে কমেন্ট বক্সে আমি সেই ফাইলগুলো আমি দিয়ে দিব। সেগুলো দেখে ওভারঅল স্টাডি করে আপনারা নিজেরা প্রত্যেকেই এই সলিউশনের পাথ কি, মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের রেকমেন্ডেশন আপনি বলতে পারেন। আপনি প্রত্যেকটা সমস্যা ধরে একটা করে রেকমেন্ডেশন দিবেন। দেখেন আমরা যদি রেকমেন্ডেশনের কথা চিন্তা করি, আমরা যেহেতু আগে আলোচনা করেছি, দেখেন আমরা জানি এই উচ্চ বৈদেশিক ঋণ বা উচ্চ ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি, আমাদের একটা বৈদেশিক ঋণ বা ঋণ পরিশোধের একটা সাস্টেনেবল একটা ঋণ পরিশোধের কৌশল প্রণয়ন করতে হবে।
অর্থাৎ দ্য গভর্নমেন্ট নিড টু ফর্মুলেট এ সাস্টেইনেবল ডেট রিপেমেন্ট স্ট্র্যাটেজি বা অ্যাকশন প্ল্যান। গতানুগতিক কথা কিন্তু বলতে হবে। এরপর কি বলবো, আমরা ডেট যদি পরিশোধ করতে চাই তাহলে আমাদের কি অভ্যন্তরীণ উৎস থেকে সরকারি ইনকাম বাড়াইতে হবে। তার মানে কি রেভিনিউ কালেকশনটাকে কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। রেভিনিউ কালেকশন ম্যাক্সিমাইজ করার মানে কি এনবিআর কে আরো স্ট্রেংথেন করতে হবে, যাতে করে ট্যাক্স পেয়ার এবং হচ্ছে যারা বিভিন্ন অর্গানাইজেশন তাদের থেকে ভ্যাট ট্যাক্স এগুলোর কালেকশনটাকে কি করা যায়, বাড়ানো যায়। তাহলে আমরা ধীরে ধীরে কি করতে পারবো, ঋণগুলা পরিশোধ করতে পারবো। এছাড়া যদি আপনি চিন্তা করেন, যদি শুধু এইটাই আসে মূল টপিক, যে কি চিন্তা করেন আমাদের দ্বিপাক্ষিক, আমাদের বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল যাদের থেকে, যারা লেন্ডার আছে, যাদের থেকে আমরা ঋণগুলো নিয়েছি, তাদের সাথে আমাদের কি, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের পার্সপেক্টিভে, আমাদের ফরেন কি, আমাদের কি ডিপ্লোমেসি, আমাদের ডিপ্লোম্যাটিক জোন থেকে ইকোনমিক ডিপ্লোমেসি যেটাকে বলা হয় অর্থনৈতিক কূটনীতি সাহায্য নিয়ে আমাদের কি বিভিন্ন ঋণ পরিশোধের জন্য সময়সীমা বাড়িয়ে নেওয়া, পারলে কিছু ঋণ মৌকুফের চেষ্টা করা, এই ধরনের ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি কিন্তু আমাদের কি করতে হবে, চলমান রাখতে হবে। এই যে স্ট্র্যাটেজি দিলাম, এই কথাগুলোকে কিন্তু আপনাকে ইংলিশে কনভার্ট করবেন। কিভাবে করবেন, বিভিন্ন লাইন্স তো আছেই, রেডিমেড সার্চ দিলেও পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেভাবে বেসিক রাইটিং মানে যেভাবে সেন্টেন্স ফরমেশনগুলো শিখাচ্ছি সেভাবে, এইভাবে যদি আপনি চিন্তা করেন যে কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে মানে আমি কিভাবে বাড়াবো, তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট আসেন, আমরা বেসিক ক্লাসে ডিসকাস করেছি। এক্সপোর্টের বহুমুখীকরণ মানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন মানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এন্ড মার্কেট ডাইভার্সিফিকেশন আমরা বলবো। ঠিক আছে, আমাদের কি করতে হবে, রেমিটেন্স বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের স্কিলড ওয়ার্কফোর্স তৈরি করতে হবে, স্কিল ডেভেলপমেন্টে আমাদের জোর দিতে হবে। যারা এক্সপ্যাট্রিয়েট আছে বা যারা রেমিটেন্স ফর্মাল চ্যানেলে পাঠায় তাদেরকে অ্যাকনলেজ করতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানি, তাদেরকে কোনো বাড়তি ভ্যালু অ্যাডেড সার্ভিস দিতে হবে। হতে পারে সেটা এয়ারপোর্টে আপনার ভিআইপি সার্ভিস, এটা হতে পারে তাদের ফ্যামিলিকে বাংলাদেশে প্রেজেন্ট তাদের ফ্যামিলির জন্য কোনো ইউটিলিটি সেবার ক্ষেত্রে আপনি কোনো ডিসকাউন্ট দেন, যে কোনো কিছু হতে পারে। ক্রিয়েটিভ কথা বলেন। আপনারা যদি বলে বিনিয়োগ বাড়ানোর জন্য কি করব, তাহলে ব্যবসা বান্ধব বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। আমাদের যে বিভিন্ন ইকোনমিক জোনগুলো আছে সেই ইকোনমিক জোনগুলোতে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে আমরা পুনরায় স্টাডি করে যেগুলো ফাংশনাল রাখতে হবে, যেগুলোর ক্যাপাসিটি কম ক্যাপাসিটি বাড়াইতে হবে। এবং আমাদের ফরেন কি, ওই যে বললাম দ্বিপাক্ষিক, আমাদের বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল ফরেন রিলেশনশিপ বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপটাকে আমাদের কি করতে হবে, দক্ষতে সেই জায়গাগুলোতে আমাদের এক্সপ্লয়েট করতে হবে, যাতে আমরা বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি। এগুলো করা মানে কিন্তু আমাদের কি ফরেন রিজার্ভ কিন্তু বেড়ে যাবে। আমদানিকে নিরুৎসাহিত করব আমরা বিলাসী পণ্যের, যেটা ইতিমধ্যে করা হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে। লো ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়ানোর জন্য ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, ওই রেভিনিউ ম্যাক্সিমাইজেশন, ট্যাক্সের হার বাড়ানো, সকলের কি করমুক্ত আয় সীমার বাইরে যারা আছে অর্থাৎ যাদের আয় করযোগ্য সবার কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে হবে। তাহলে এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। এলডিসি গ্রাজুয়েশনের জন্য যেটা বললাম, এখানেও আমরা যাতে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সুবিধাগুলো নিতে পারি, এখানে আমাদের ডিপ্লোমেসির কথা ফার্স্টে বলেছি, ওইটা এনাফ। আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা, ইনফ্লেশনের জন্য সরকারের অভ্যন্তরীণ উৎস বা ইন্টারনাল সোর্স থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কমিয়ে আনা, ডিসঅনেস্ট যারা মার্চেন্ট আছে অর্থাৎ অসৎ ব্যবসায়ী যারা আছে, অসৎ ব্যবসায়ীদের যদি সিন্ডিকেট থাকে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া, রেগুলার মার্কেট মনিটরিং, বাজার তদারকি করা, হ্যাঁ, কনজিউমার ওই যে রাইট হচ্ছে আপনার কি ওই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেগুলো আছে, মানে এই টাইপের বিভিন্ন ডেডিকেটেড এজেন্সি, মানে এজেন্সিকে কি দেওয়া, অথরিটি দেয়া, তারা যাতে ইনস্ট্যান্ট স্টেপ নিতে পারে, এই ধরনের ব্যাপারগুলোকে আমাদের কি ইনক্লুড করতে হবে কমন সেন্স দিয়ে ভেবে। তাহলে ব্যাংকিং খাতে কি যারা নন পারফর্মিং লোন, খেলাপি ঋণ গ্রহীতা যারা আছে তাদের সকল অ্যাসেটকে কি ক্রোক করা, সেগুলোকে ইউটিলাইজ করা, কোনোভাবে ব্যাংক খেলাপি ঋণকে মানে অনুৎসাহিত করা, হ্যাঁ, ব্যাংকিং চ্যানেলে চিন্তা করলে আমাদের ঋণের সুদের হার বাড়িয়ে দেয়া। আপনি একটা একটা করে ধরবেন, চিন্তা করবেন, দেখবেন আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এক হচ্ছে পথ টু সলিউশন, আর আরেকটা আঙ্গিকে আপনি দুইটা পয়েন্টে নোট করবেন। আরেকটা হচ্ছে স্টেপস অলরেডি টেকেন, সরকার ইতোমধ্যে কি কি পদক্ষেপ নিয়েছে। যেমন আপনি যদি বলেন ব্যাংকিং খাতে পদক্ষেপ, এই ব্যাংকিং সেক্টরে স্টেবিলিটি আনার জন্য গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্ট ইতোমধ্যে একটা অ্যাকশন প্ল্যান নিয়েছে এবং তারা একটা কি করতেছে, দে আর প্ল্যানিং এন্ড দে আর অ্যাকচুয়ালি ফর্মিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকিং কমিশন, যারা সকল ব্যাংকিং রিলেটেড সকল অ্যাক্টিভিটি নিয়ে যারা কি করবে, যারা আসলে কাজ করবে, তারা গভর্নমেন্টকে রেকমেন্ডেশন দিবে, তারা তাদের একটা কমপ্লিট অথরিটি নিয়ে কাজ করবে। ঠিক আছে, এইভাবে করে কি কি পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে, এই দুটো জিনিস আপনার যদি পয়েন্ট ক্লিয়ার থাকে আমি কি লিখবো, তখন দেখবেন ইতোমধ্যে কি হয়ে যাবে, খাতা আপনার ভরে যাবে। এইটা কম্প্রিহেন্সিভ টপিক, আমরা একদম এটা কেন করছি, তাহলে ওই ভেতরে অভ্যন্তরে যতগুলা ইন্ডিভিজুয়াল আইটেম পড়লাম এগুলোর যে কোনো কিছু নিয়েও কিন্তু আমাদের পরীক্ষায় টপিক চলে আসতে পারে।
তো এটা হচ্ছে একটা আইডিয়াল পদ্ধতি। এরপর যদি আমরা বলি, দেখেন কনক্লুডিং রিমার্ক, দিন শেষে বা আপনার খাতাটা পড়া শেষে পরীক্ষকের কলম থেকে মার্কটা কিন্তু বের হবে আপনার এন্ডিং নোটটা দেখে, আপনি কি বলে শেষ করেছেন, আপনি কি বলে শেষ করছেন এই ব্যাপারটা দেখে কিন্তু আলটিমেটলি আপনাকে মার্কসগুলো দেওয়া হবে। তো সেই জায়গাগুলোর প্রেক্ষিতে যদি আপনি ভাবেন, তাহলে দেখেন ওই ইন্ট্রোডাক্টরি মার্ক লাইন যেভাবে দিয়েছি, তো এরকম ইকোনমি নিয়ে আপনি যেমন ওই যে ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস রেডি রাখবেন, আগে মেমোরাইজ করে রাখবেন, স্মার্ট কিছু বাক্য, একই রকম ভাবে আপনি শেষ টানার জন্য কিছু লাইন আপনি আগেই মেমোরাইজ করে যাবেন। কারণ এই দুইটা জায়গা, শুরু করব কি দিয়ে, শেষ করব কি দিয়ে, লাস্টে যে শুধু যদি লেখেন দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস হ্যাঁ টু সলভ দ্য প্রবলেম, এই লাইন লিখলে আপনি মার্কস তো পাবেনই না, আগে যা লিখছেন সেটা দেওয়ার নাম্বার কেটে দিবে। তো এই জন্য সতর্ক হয়ে আপনি কি দেখেন, তাহলে দেখেন আমরা দুইটা ডেমো লাইন দিয়েছি, দুইটা যে কোনো একটা লিখতে পারেন। টু রিকভার মানে এখান থেকে পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ মাস্ট ইমপ্লিমেন্ট ট্রান্সপারেন্ট ইকোনমিক রিফর্মস, অর্থাৎ বাংলাদেশকে একদম স্বচ্ছ অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিতে হবে। এনহ্যান্স গভর্নেন্স মানে সুশাসনের ব্যাপারটাকে কি এনহ্যান্স মানে বাড়াতে হবে। টু বুস্ট ফরেন ইনভেস্টমেন্ট, যাতে করে কি আসে দেখছেন, আপনি যত সুশাসন বাড়াবেন তার ফলে কি আসবে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে মানে বৈদেশিক বিনিয়োগ আসবে। ইমপ্রুভ ট্যাক্স কালেকশন, ট্যাক্স কালেকশনকে বাড়াতে হবে আপনাকে। অ্যান্ড স্টেবিলাইজ ইনফ্লেশন, এবং ইনফ্লেশনকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে থ্রু স্ট্র্যাটেজিক ফিসকাল অ্যান্ড মনিটারি পলিসিস। কিসের মাধ্যমে করবেন আপনি, খুব কৌশলগত, দেখেন এই যে রাজস্ব নীতি এবং মুদ্রানীতির মাধ্যমে। রাজস্ব নীতির মধ্যে কি থাকবে, আপনি কিভাবে রাজস্ব আহরণ করবেন, হ্যাঁ এই ব্যাপারগুলো হচ্ছে আপনার এখানে কি আপনি বুঝতে পারতেছেন। চাইলে আপনি ভিন্ন একটা লাইনও লেখেন, টু রিবাউন্ড, অর্থাৎ এখান থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ শুড ফোকাস অন রিগোরাস ইকোনমিক রিকনস্ট্রাক্টিং, একদম খুব কঠোরভাবে কি অর্থনৈতিক পুনর্গঠন করতে হবে বাংলাদেশকে। রিস্টোর কনফিডেন্স, বাংলাদেশ কি আত্মবিশ্বাস বা কি গ্রাহকের আস্থার কি করতে হবে, পুনঃস্থাপন করতে হবে। কিসের মাধ্যমে, থ্রু ট্রান্সপারেন্সি স্বচ্ছতার মাধ্যমে। অ্যান্ড ফস্টার ইনভেস্টমেন্ট, এবং বিনিয়োগ বৃদ্ধি করতে হবে কিভাবে, এর পাশাপাশি ওয়াইল ট্যাকলিং ইনফ্লেশন অ্যান্ড ডেট ইস্যুস হেড অন, এবং আমাদের যে ঋণ বৈদেশিক ঋণের যে বিষয়টা আছে এবং আমাদের যে মূল্যস্ফীতিটা আছে এই দুইটাকেও আমাদের সমান তালে কি আমাদের মোকাবেলা করতে হবে। স্ট্রেংথেনিং গভর্নেন্স অর্থাৎ সুশাসনকে শক্তিশালী করা বা শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা। অপটিমাইজিং ট্যাক্স রেভিনিউ বা অপটিমাইজিং রেভিনিউ বলতে পারেন, শুধু সমস্যা নাই, যে ট্যাক্স আহরণ বা ট্যাক্স মানে বা রাজস্বটাকে কি করা, অপটিমাইজ করা বা বাড়ানো। অ্যান্ড সিকিউরিং ইন্টারন্যাশনাল সাপোর্ট, এই যে খুব গুরুত্বপূর্ণ, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কি সমর্থন আপনার দরকার, উইল বি ক্রুশাল ফর সাস্টেনেবল রিকভারি। দেখেন এই দুইটা প্যারার মধ্যে যে কোনো একটা যদি আপনি লেখেন, মনে হবে যে সমসাময়িক একদম অ্যাট প্রেজেন্ট আপনি সরকারেরই কোনো মুখপাত্র হিসেবে আপনি কোন একটা স্টেটমেন্ট কিন্তু আপনি হয়তো প্রকাশ করছেন, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলা এইভাবে যখন একটা রাইট আপকে আপনি শুরুটা একটু ইম্প্যাক্ট জেনারেটিং হবে, শেষটা ইম্প্যাক্ট জেনারেটিং হবে, এবং আমরা বডিতে রেলেভেন্ট কথাগুলো বলবো, অপ্রাসঙ্গিক কথাগুলো বলবো না, তখনই কিন্তু আমরা একটা কারেক্ট একটা ফোকাসিং এর পার্ট আমরা ডেভেলপ করতে পারবো। তো রিটেনের 50টা টপিকের জন্য তো 50 দিন ক্লাস নেওয়া যাবে না। সো আলটিমেটলি আকাল মান্থলি হচ্ছে ইশারাই কাফি। সো যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন করে এই ক্লাসটা দেখলেন, দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি কি করি, আমরা আসলে আমাদের কোর্সগুলো আমরা এভাবেই প্রমোট করি, এভাবে আমরা স্টুডেন্টদেরকে শেখাই এবং সামনে শেখাবো। এখানে আরো ইনোভেশন আছে, এইটা জাস্ট কি বলবো আসলে যে টিপ অফ দ্য কি গ্লেশিয়ার যদি এভাবে বলি, এটা হচ্ছে আপনার যা পাহাড়ে শুধু চূড়ার একটা মানে আপনারা কোনা দেখলেন। যারা আসলে আমাদের ব্যাচেও আছেন, এর থেকে মানে আমরা এমন কিছু কন্টেন্ট আপনারা যারা বলেন কি কি মানে বই শিট ওই র্যান্ডম একটা জায়গা থেকে কপি পেস্ট করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই। আপনাকে কপি পেস্ট আপনি করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে কপি করবেন, কিন্তু প্রাসঙ্গিক হইতে হবে এবং এটাকে বিচ্ছিন্ন মনে হওয়া যাবে না। অনেক জায়গা থেকে অনেক কিছু নিয়ে আসলেন, মনে হচ্ছে বিচ্ছিন্ন, কি ওই ছিটমহলের মতো মনে হচ্ছে, দেশ বাংলাদেশ ভেতরে হলো ভারত, বা দেশ ভারত তার ভেতরে বাংলাদেশ, ওরকম হলে হবে না, কোহেরেন্স থাকতে হবে। তো যারা আমাদের আসলে ফেসবুকে আজকের এই ক্লাসটা করলেন, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। আপনারা যদি আমার সাথে জয়েন করতে চান, আমাদের এই কোর্সের অ্যাডমিশন এটা আসলে আগামীকালকেই ক্লোজ। সো যারা এর মধ্যে পার্টিসিপেট করতে চান, ইউ ক্যান জয়েন আস। যদি নাও করেন, অল দ্য বেস্ট টু ইউ গাইস। অ্যাটলিস্ট স্ট্র্যাটেজিক জায়গাতে পরিবর্তন আনবেন, না হলে কিন্তু কাঙ্ক্ষিত জবটা নিজে করে নিতে পারবেন না। গেম চেঞ্জারে আপনার জব প্রিপারেশনের ম্যাথ এবং ইংলিশ এই দুইটা পার্টে যদি একটা কংক্রিট প্রিপারেশন আপনি দাঁড়া করাতে চান, আপনাকে ম্যাথ ইংলিশে ভালো করতে হবে। এবং আমরা সেই কোর্সই লঞ্চ করি যেটা স্পেসিফিকভাবে আলটিমেটলি সব জায়গায় আপনার কাজে লাগবে। সো বিসিএস ব্যাংকসহ সকল জবে রিটেনের জন্য গেম চেঞ্জারের ইংলিশ, আমাদের রিটেন গেম চেঞ্জার যে ব্যাচটা আমরা অপারেট করছি, এইটা আপনাদের জন্য অনেক বেশি ভ্যালু অ্যাডিং হবে। এছাড়া যদি আপনি ম্যাথ নিয়ে চিন্তিত থাকেন, যারা ম্যাথ নিয়ে ফোবিয়ায় ভুগছেন, আমাদের ম্যাথ অলরাউন্ডার যে ব্যাচটা আছে, আমাদের গেম চেঞ্জার ফেসবুক পেজটা, আমাদের গেম চেঞ্জার ক্লাব, গেম
চেঞ্জার ক্লাব, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এবং এছাড়া আমাদের ইউটিউবে গেম চেঞ্জার নামে একটা চ্যানেল আছে, গেম চেঞ্জার জবস লিখে দিলে আপনি পেয়ে যাবেন। ওখানে অনেক কোয়ালিটি কন্টেন্ট দেওয়া আছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদের জব প্রিপারেশনে আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে। যারা আজকে অ্যাডমিশন নেবেন বা কালকের মধ্যে, তো অ্যাডমিশন ক্লোজই, আপনারা একটা লুক্রেটিভ ডিলে অ্যাডমিশন নিতে পারছেন, সেটা বিস্তারিত দেওয়া আছে কমেন্ট বক্সে। আর কোনো কোয়েরি থাকলে আমাদের ইনবক্সে জানাবেন। ফেসবুকের লাইভ স্ট্রিমটা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। জুমে আমরা কথা বলবো, যারা মানে অ্যাডমিন স্টুডেন্ট আছে তাদের সাথে কথা আছে। তো ফেসবুকে যারা আছেন সবার জন্য আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। হোপফুলি দেখা হবে পরবর্তী কোনো একটা সেশনে। এবং গেম চেঞ্জার আপনার জব প্রিপারেশনে এই জার্নিতে কিছুটা হলেও ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।